দিন যায়, মাস যায়, যায় বছর, যায় আমার মুসলমানের দিনও, তবু কেন আমার বাপে আমায় করায় না কেন আমার বিয়ার দিনও যায়, মাসও যায়, তবুও কেন আমার বাপে গানটা বাকিটা গাইব। তখনই দেখলাম ঠাস করে আমার গালের মধ্যে একটা চুম্মা লেগে গেছে। হ্যাঁ রে, চুম্মা চুম্মা না, এটা একটা থাপ্পড় লেগেছে, তাও আবার ছোট না, বড় সড়ো। হ্যাঁ, তারপর এইটা খেয়ে মেরেছে, আপনারা বুঝতে পারতেছেন না তো? আসলে এটা মেরেছে শুধু একজনই মারতে পারে, আর সে হলো আমার আব্বা। ও ছাড়া আমার আর মারার মতো কি আছে বলেন? হারামজাদা, বিয়ে বিয়ে করে মরছিস, কিন্তু এদিকে পড়ালেখার শুধু গোল্লা মারছিস। পড়ালেখা যদি ভালো না হয় তোকে তো বিয়ে তো দূরের কথা, তোকে আমি সারা জীবন আইবুড়ো করে রাখবো বাসার মধ্যে। না বাবা, না, আমি বিশ্বাস করি না বাবা, আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না বাবা। চুপ হারামজাদা, শুধু রাস্তার অলি গলির ওই দিক দিয়ে ঘোরাফেরা করা ছাড়া আর তো তোর বাসায় কোনো কাজ নাই। জেগে একটু পড়াশোনা করি না, সারাদিন এখানে যাই ওখানেই যাস, আর বসে বসে গেম খেলিস। আবার আমার সামনে বসে গান মারা হচ্ছে, তাও আবার বিয়ের। তোকে না পিটিয়ে একদম আমি তক্তা বানিয়ে ফেলবো। না আব্বু, তুমি আমার সাথে কাজটা ঠিক করলে না। আজকে যদি আম্মু বেঁচে থাকতো আমার খুব কষ্ট হচ্ছে। আম্মু, তুমি আমাকে তোমার সাথে নিয়ে গেলে না কেন? এই দেখো, তোমার রাক্ষস জামাইটা আমাকে অত্যাচার করে মেরে ফেললো। বললে হারামজাদা আমি রাক্ষস? আজকে তোকে পিটিয়ে আমি বাসা থেকে বের করব। আব্বু কথাটা বলে আমাকে দিল এক দৌড়ানি। আমাকে আর কে পায়? আমি বাসা থেকে দিলাম এক দৌড়, সোজা রোদ্রের কাছে যেতে লাগলাম। ও, তোমাদের তো আমার পরিচয়টা একটু দিয়ে দেই। আসলে এত সময় ধরে যার সাথে একটু মজা করছিলাম, উনি আর কেউ না, আমার আদরের দুলালের একমাত্র বাবা। অবশ্য সবার ছেলেকে সবাই এভাবেই আদরের দুলালের বাবা বলে পরিচয় করে দেয়, কিন্তু আমার বাবা ভিন্ন। আমার বাবা খুবই ফ্রেন্ডলি মানুষ। আসলে ছোটবেলায় আমার মা মারা যাওয়ার পরে আমার বাবা আমাকে কোলে পিঠে করে মানুষ করেছে। কখনো মায়ের অভাবটা বসতে দেয়নি, কখনো বন্ধুর অভাবটাও বসতে দেয়নি। সব সময় আমার সাথে হাসি ঠাট্টা আর মজা করে সময় কাটিয়ে দিয়েছে। আমার আমার একমাত্র বাবাই আছে, উনি আমার সব কিছু। আমরা আগে গ্রামে থাকতাম। আমার মা যখন মারা যায়, আমার বয়স তখন 12 বছর, তখন আমার বাবা আমাকে নিয়ে এই ঢাকা শহরে চলে আসে। এরপর আমাকে নিয়ে আমার বাবার সংগ্রাম শুরু করে। আমার বাবা অনেক কঠিন পরিশ্রম করে ছোটখাটো একটা কোম্পানি দাঁড় করায়, আর ওখান থেকে একটা মোটামুটি, আলহামদুলিল্লাহ, আমাদের পরিস্থিতি মোটামুটি ভালো, আমাদের হেব্বি চলে যাচ্ছে। যাই হোক, এবার আপনাদেরকে আমার কথা বলা যাক। আমাকে আর কি নতুন করে পরিচয় করাবো বলেন? আমাকে তো আপনারা ভালো করে চেনেন। আমি হচ্ছি আপনাদের আদরের দোলালের একটু দুষ্টু মিষ্টি নিলয়। বরিশাল লাগো, এই ডায়লগ আছে না, মনো ডাইলে লবণ দিস নাকি দিবা, আমারও পরিচয় ঠিক তেমন। আব্বু বকাবকি করছিল। আসলে আমি আজ 3 মাস ধরে ভার্সিটি যাচ্ছি না। কলেজ লাইফটা শেষ করে নতুন ভার্সিটিতে অ্যাডমিশন নিয়েছি, কিন্তু এখনো ভার্সিটিতে যাচ্ছি না। ওই ওই বিদায় আব্বু আমাকে সব সময় ধরে বকাঝকা করছিল, আর আমি সেই জন্য গানটা ধরেছিলাম। রুমে এক কোণে গিটারটা হাতে নিয়ে বেলকনির পাশে বসে প্রিয় মানুষটার ছোটবেলার ছবিটা দেখে গান ধরতে লাগলাম। কাহানি সুনো, जुबानी सुनो, मुझे प्यार हुआ था, इकरार हुआ था। कहानी सुनो, जुबानी सुनो, मुझे प्यार हुआ था, इकरार हुआ था। प्यार हुआ था, इकरार हुआ था। दीवाना हुआ, मस्ताना हुआ, तेरी चाहत में कितना फसाना हुआ। तेरी आने की खुशबू, तेरे जाने का मंजर, तुझे मिलना पड़ेगा, ज़माना हुआ। सजाए सुनो, सफाई सुनो, मुझे प्यार हुआ था, इकरार हुआ था। मुझे प्यार हुआ था, इकरार हुआ था। है तमन्ना हमें
तुम्हें दुल्हन बनाए, तेरे हाथों पे मेहंदी अपने नाम की सजाए, तेरी ले ले बलाए, तेरे सदके उतारे, है तमन्ना हमें तुम्हें अपना बनाए। नहीं मुश्किल वफा, जरा देखो यहाँ, तेरी आँखों में बसता है मेरा जहाँ। कभी सुन तो जरा जो मैं कह ना सका, मेरी दुनिया तुम ही हो, तुम ही आसरा। दुआएं सुनो, सजाएं सुनो, मुझे प्यार हुआ था, इकरार हुआ था। कहानी सुनो, जुबानी सुनो, मुझे प्यार हुआ था, इकरार हुआ था। मुझे प्यार हुआ था, इकरार हुआ था। प्यार हुआ था, प्यार हुआ था, प्यार हुआ था, प्यार हुआ था। কখনো ভাবতেও পারিনি যে সেই ছোটবেলার মানুষটাকে কখনো বলতে পারবো না, আর সে যেভাবে আমার জীবনের থেকে হারিয়ে যাবে তাও কখনো ভাবিনি। কথায় আছে না, যদি তুমি কাউকে মন থেকে ভালোবাসো তাহলে অবশ্যই তুমি একদিন না একদিন সে মানুষটাকে অবশ্যই খুঁজে পাবে। আমি রয়ে গেছি, যদি আমার সেই মানুষটাকে কখনো খুঁজে পাই। ছোটবেলায় হাতের যে চুড়িটা আমাকে গিফট করেছিল আমার প্রিয় মানুষটা, সেই চুড়িটা আমি বুকে আঁকড়ে ধরে চোখ দুটো বন্ধ করে অনুভব করতে লাগলাম তার ভালোবাসার ছোঁয়াটা। আসলে ভালোবাসা অন্ধ, ভালোবাসা কখনো জাত দেখে হয় না, না হয় জাতি দেখে, আর না হয় রূপ দেখে। ভালোবাসা হয় একে অপরের মন থেকে, জীবনের মিল থাকলে ভালোবাসার জন্ম নেয়। জানি না এই 20 বছরে সে কত বড় হয়েছে, হয়তোবা অনেক বড়। আমার কথা তার আজও মনে আছে কি না জানি না। সে কি অন্য কাউকে নিয়ে সংসারে আছে, নাকি সে আমাকে ভুলে গিয়ে অন্য কাউকে তার আপন করে নিয়েছে। হয়তো সে যদি আমাকে ভালোবাসে তাহলে অবশ্যই সে আমার জন্য অপেক্ষা করবে, অন্য কোনো দ্বিতীয় নারী তার জীবনে আসবে না। আমি বিশ্বাস করি সে আমাকে ভালোবাসে, তাই তো আমি আজও তার অপেক্ষায় আছি। রোদ্রের কাছে যেতে লাগলাম। এক মুহূর্তের মধ্যে নিজের অতীতের মধ্যে ঢুকে গিয়েছি। অতীতের কথাটা মনে পড়তেই মুখের কোণের মধ্যে একটু হাসি রেখা চলে আসে, এরপরেই আবার কষ্ট চলে আসে। ছোটবেলায় আম্মু যখন অসুস্থ ছিল তখন আব্বু আম্মুর সেবা যত্ন করার জন্য ব্যস্ত হয়ে পড়ত। আম্মুর পিছনে মরিয়া হয়ে আম্মুকে চিকিৎসার জন্য এখানে ওখানে নিয়ে যেত, যার ফলে আব্বু আমাকে দেখাশোনা করার মতো সময় পেত না। সব সময় আমি বাসায় একাই থাকতাম, তাই বাসায় সব সময় বোরিং লাগতো দেখে আমি ওইদিকে হেঁটে বের হতাম। আব্বু যাওয়ার সময় সব সময় আমার হাতে টাকা দিয়ে যেত, কিন্তু আমি অনেক ছোট ছিলাম, তাই কখনোই টাকা নিয়ে দোকানে বা কোথাও কিছু কেনার জন্য সাহস হতো না। একদিন খুবই খারাপ লাগছিল, তাই সাহস করে বাসা থেকে বের হয়ে হাঁটতে সামনে একটা অনাথ আশ্রম দেখতে পাই। ওখানে সামনে গিয়ে বসি, তখনই আমার সাথে একটা মেয়ের পরিচয় হয়। মেয়েটা আমার থেকে অনেক বড় ছিল, কম করে হলো 3 থেকে 4 বছরে আমার থেকে বড় ছিল। সেই প্রথম ওই মেয়েটার সাথে আমার পরিচয় হয়। এই প্রথম কোনো মেয়ে আমার বন্ধু হয়, আমার সাথী হয়। তাকে ছাড়া যেন আমি এক মুহূর্ত থাকতে পারতাম না। যখনই সময় পেতাম তার কাছে চলে যেতাম, সেও যেন সব সময় আমার অপেক্ষায় থাকতো। আমরা যখনই একসাথে দুজনে দুষ্টুমি করতাম, বাবা মাকে যে টাকা দিত ওই টাকা দিয়ে দুজনে বেলপুরি, ফুচকা আর ঝালমুড়ি যখন যা পেতাম তাই খেতাম। কিন্তু একদিন একটা কালো ঝড় এসে সবকিছু তছনছ করে দেয়। আমার জীবনের সব সুখ শান্তি কেড়ে নেয়, আমার মাকে নিয়ে চলে যায়। এরপরে বাবার যত ব্যবসা বাণিজ্য ছিল সবকিছু তার বন্ধুরা আত্মসাৎ করে, বাবাকে রাস্তার ফকির বানিয়ে দেয়। আম্মুকে হারিয়ে আম্মুর বেদনায় আমি খুবই অসুস্থ হয়ে যাই। এতটাই অসুস্থ হয়ে যায়, আমার শারীরিক অবস্থা খুবই খারাপ ছিল। বাবা মাকে নিয়ে হসপিটালে নিয়ে যায়, কিন্তু ডাক্তার ঢাকা মেডিকেলে ভর্তি করাতে বলে। তাই আব্বু দেরি না করে ঢাকা মেডিকেলে আমাকে নিয়ে যায়। বাবার যা ছিল সবকিছু বিক্রি করে দিয়ে আমার চিকিৎসা করে। প্রায় 6 মাস আমি অসুস্থ থাকি।
অসুস্থ থাকার পর অনেক কান্নাকাটি করি আমার গ্রামে যাওয়ার জন্য, ওই মেয়েটার সাথে দেখা করার জন্য। কিন্তু আব্বু অনেক বুঝিয়ে আমাকে এই শহরেই রেখে দেয়। আমার যখন বোঝার মতো বয়স হয় আমি তখন ওই অনাথ আশ্রমে যাই। কিন্তু ভাগ্যের কি পরিহাস, আশ্রমটা আর নেই, ওখানে একটা রেস্টুরেন্ট খুলে রেখেছে। অনেকে জিজ্ঞেস করেছি ওই অনাথ আশ্রমের কথা, অনেকে বলেছে ওই আশ্রমটা ওনাকে সরকারি জায়গার মধ্যে পড়ে, তাই সরকারি জায়গাটা বিক্রি করে দিয়েছে একজন কোম্পানির কাছে। অনেক খোঁজাখুঁজির পর আমি আর আশ্রমটা খুঁজে পেলাম না আমার সেই ছোটবেলার প্রিয় মানুষটাকে। আজ দীর্ঘ 2-3 বছরে আমি আমার জীবনে কোনো নারীকে আনতে পারিনি, না পেরেছি আমার জন্য কোনো মেয়ে বন্ধু জীবনে ঢোকা দেয়। সবসময় মেয়েবিহীন একা থাকতে আমি পছন্দ করি। আমার জীবনে শুধু আমার বন্ধু রুদ্র ছাড়া আর কেউ নেই। মানিব্যাগটা পকেট থেকে বের করে হাত বুলিয়ে বুকের মধ্যে জড়িয়ে নিলাম, কারণ আমার মানিব্যাগে প্রথম সাইডে যে আমার প্রিয় মানুষটার ছবি লুকিয়ে আছে। আপনার সাথে কথা বলতে বলতে রুদ্রের কাছে চলে এসেছি, তো ওর কাছে আসতেই দেখলাম হাতের ঘড়িটার দিকে তাকিয়ে দেখি ভার্সিটি যাওয়ার সময় হয়ে গেছে, তাই ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে রেডি হয়ে ভার্সিটি যাওয়ার উদ্দেশ্যে রওনা দিলাম। পড়াশোনাটা শেষ করে এই ঢাকা শহরে এসেছি ভালো একটা চাকরির উদ্দেশ্যে, কিন্তু এটাকে শহরের মামা খালু না থাকলে কোথাও ভালো কোনো চাকরি পাওয়া যায় না। আর আমার তো আগে পিছে কেউই নেই। নিখাত একটা ভদ্রলোকের সাথে আমার পরিচয় হয়। ওই বৃদ্ধ লোকটা খুবই ভালো ছিল, আমি ওনার উপকার করি, তাই উনি আমাকে ওনার ভার্সিটিতে ইংলিশ টিচার হিসেবেই নিয়োগ দেন। শালা হারামজাদা, এভাবে আর কত ভাদাইম্মার মতো কইরা মইরা খাবি? আর কি ভার্সিটিতে যাওয়া লাগবে না? তোর জন্য তো সারাদিন বাসায় আমার বকা শোনা লাগে, যে সে অ্যাডমিশন নেওয়ার পরে যে আমার মুখটাও দেখতে পারিনি ওই ভার্সিটিটা। আরে জানেমান, চাপ নিচ্ছিস কেন? যাব, কালকে যাব। কি করব, ভালো লাগছে না, শুধু আজাইরা খাইতে ভালো লাগে। বন্ধু, শুনেছি নাকি ভার্সিটির মধ্যে নতুন একজন ম্যাম এসেছে, ওনাকে নাকি দেখতে একদম তামিল সিনেমার নায়িকাদের মতো লাগে। শালা হারামি, তোর এখনো লুচ্চামি গেল না, সারা জীবন এই লুচ্চামি করে বেড়ালি, একটু ভালো হ ভাই। ভালো হওয়ার দিন শেষ, এটাই আমাদের সোনার বাংলাদেশ। তুই এখন আমাকে বল, তোর মতো যদি এমন একটা বন্ধু থাকে তাহলে আমি ভালো হই কি করে? হারামজাদা, আমি আবার তোর কি করলাম যে, বা কোন পাকাতে নেই বা মই দিলাম যে যার জন্য তুই খারাপ হয়ে যাচ্ছিস? আমি তো শুধু একজনকেই ভালোবাসতে চাই, কিন্তু তুই তো গিয়ে সবাইকে বলে দিস আমার গার্লফ্রেন্ড আছে, এ আছে সে আছে, ওটা একটা, আমি এই করে বেড়াই সেই করে বেড়াই, তাই তো মেয়েরা আমাকে ছেড়ে চলে যায়। তাই আমি ভালো হবো কেমনে? হ্যাঁ, তোর প্রশংসার গুণগান আমি আর গায়ে কি করব? তুই তো বলিস মেয়েদের সামনে গিয়ে তোর প্রশংসা করতে, তুই যা যা বলিস আমি তো তাই তাই করি। আমি কোনো মিথ্যা কথা বলি নাকি? ভাই তুই থাম, নিজে তো প্রেম করবে না, আমারও করতে দিবে না। হারামজাদা, তোর লাগা আমি সারা জীবন সিঙ্গেল থাকবো নাকি? কোথাকার কোন মেয়ে, তার জন্য আজ এত বছর ধরে অপেক্ষা করছিস? ভাই, লাইফে এগোতে হবে। ভালোবাসার সম্পর্কে তুই কি বুঝবি? তুই তো শালা প্লে বয়, আজকে এটা ধরেছিস কালকে আরেকটা ধরবি, এটাই হচ্ছে তোর কাজ। ওরে আমার হুমায়ুন কবিরে এসেছে, একদম বাংলার বাপ্পারাজ প্রেমের সমাধি কেড়ে তোকে না কি করতে মন চায়। শালা, আজকে তোরে পিটিয়ে শেষ করে দিব। অপমান করছিস তুই আমাকে। কথাটা বলে রুদ্র আমাকে উদ্যম মাধ্যম দিতে লাগলো। আসলে রুদ্রকে জ্বালাতে আমার খুব ভালোই লাগে। আচ্ছা বন্ধু, একটা কথা বলতো। হ্যাঁ বল, কি বলতে চাস? না মানে এটাই, তুই যে মেয়েটাকে ভালোবাসিস সেই মেয়েটা তো তোর থেকে 2-4 বছরের বড়, কিন্তু এখন যদি আজ 20 বছর পরে সেই মেয়েটার সাথে তোর দেখা হয় তাহলে তুই কিভাবে চিনবি? জানি না, তাকে দেখার পর আমার মনের ভিতর কেমন অনুভূতি হবে। তাকে কি চিনবো কি না তাও জানি না, কিন্তু তার সেই শেষ দেওয়া আমার হাতের ব্যাসলাইটটা আজও আমি যত্ন সহকারে আমার হাতেই রেখে দিয়েছি। উত্তর দেওয়া সেই চুরিটাও কি সে তার কাছে রেখে দিয়েছে? যদি তুই তোর 20 বছর পরে দেখিস তোর মিন্নি সে তার আগের মতো নেই, বিয়ে করে বাচ্চা কাচ্চা হয়ে গিয়েছে, তার স্বামীর সাথে সুখী আছে, তখন তুই কি করবি? রৌদ্রের কথায় হতাশ মনে দীর্ঘ একটা নিঃশ্বাস ফেলে আকাশের দিকে তাকিয়ে নিঃশ্বাসটা ফেলে বলে উঠি, যাকে ভালোবাসি তার কখনো ক্ষতি চাইবো না, সবসময় ভালোই চাইবো। সে যদি তার জীবনসঙ্গী হিসেবে অন্য কাকে বেছে নেয়, তার সাথে যদি সে সুখে থাকে, আমি দোয়া করব সে যেন সবসময় সুখে থাকে। শুধু আমার একটাই ইচ্ছে, তার সাথে একটিবার যেন দেখা করতে পারি, কারণ সে যখন আমার দেখা করেছিলাম তখন তার একটা দোল খুবই পছন্দ হয়েছিল। পরে আমি আব্বুর কাছ থেকে টাকা নিয়ে এসে দোলটা কিনে রেখে দিয়েছিলাম, কিন্তু দোলটা তাকে
আমার আর দেওয়া হয়নি, শুধু সে এসেছে তার সাথে দেখা করে তাকে আমি আমার দোলটা তার হাতে দেব। বাবা, দেখা যাচ্ছে পুরো একদম মুভির মতো তোর রোমান্টিক সিনটা। বন্ধু, সিনেমাও কর, কিন্তু মানাবে। তুই চাইলে তো এটা নিয়ে একটা মুভি তৈরি করতে পারিস রে। বন্ধু, এটা সিনেমার মতো হয়, তারপরে এটা বাস্তব। ওসব বাদ দে, আমি দেখছিলাম তুই হাঁপাতে হাঁপাতে বাসা থেকে দৌড়ে এসেছিস। কাহিনীটা কি একটু খুলে বল। তুই এত হাঁপাচ্ছিলি কেন? কার দৌড়ানি খেয়ে এসেছিস? পেছনে কি কুত্তা লেগেছিল নাকি? আর বলিস না, কিছুদিন ধরে আবু শুধু প্যারা দিতেছে বিয়ে করার জন্য। এখন বলে সে নাকি এসব আর সামলাতে পারছে না। বলতেছে আমি কি মহিলা নাকি যে সব সময় সারা জীবন ধরে শুধু সংসারটাই দেখবো? আমাকে কোনো কাজ নেই, তার উপর আমি শুধু বসে রয়েছি, আর তার অফিসেও যাচ্ছি না। অফিসের দায়িত্ব কোনো দেখাশোনা এখনো তো কিছুই করছি না, আবার ভার্সিটিতে যাওয়া হচ্ছে না। তার জন্য আব্বু একটু রেগে গেল, কারণ আমি তো বাসায় থাকলে তুই জানিস এই আব্বু তেমনটা অফিসে যায় না, কারণ আমার আমার জন্য রান্না বান্না করতে হয়, আবার কি লাগে না লাগে সবকিছু আব্বু তৈরি করতে হয়। বুঝতে পারছি। এখন যাই হোক, তাহলে কবে থেকে ভার্সিটিতে যাব সেটা বল। ভাবতেছি আগামীকাল থেকে যাওয়া শুরু করব। আব্বু যেভাবে বিয়ের জন্য প্যারা দিচ্ছে ওইভাবে তো বাসায় আর বসে থাকা যাবে না। মনে হচ্ছে না হয় দেখা গেছে কোথা থেকে একটা মেয়ে নেই গলার মধ্যে বেঁধে দেয়, তার কোনো ঠিক ঠিকানা নেই। বন্ধু দেখ, একটা মাইয়া চাইতেছে, কি করবো ক? ওরে তো আমার মনে ধরছে, এখন কি করা যায় বলতো? রুদ্র, তুই আর ভালো হলি না ভাই, তোকে আর আমি মানুষ করতে পারলাম না। আমার সাথে থেকেও যদি ভালো না হোস তাহলে আর জাতির কি দোষ? ভাই সত্যি বলছি, মেয়েটা যে যাচ্ছে আমার মন নিয়ে যাচ্ছে। তুই কি করবো সেটা বল। আমি জানি না ভাই, তোর এমন লজ্জা আমার মধ্যে আমি পড়তে চাই না। তো যা ইচ্ছা তুই তাই কর, আমি গেলাম। তখনই রৌদ্র একটা ফুল মেয়েটার গায়ে ছুঁড়ে মারে। মেয়েটা পেছনে ফিরে তাকিয়ে দেখে রৌদ্র হাসে। তখনই মেয়েটা এসেই, বাসায় মা বোন নেই নাকি যেভাবে টিচ করছেন? এই যে, আমি আপনাকে আবার কি করলাম? ফুলটা আমি মেরেছিলাম কারণ এটা আমাকে একজন সাধু বাবা দিয়েছে, আর বলেছে ফুলটা যার গায়ে পড়বে সেই আমার জীবন সঙ্গী হবে, তাকে আমি ভালোবাসবো। এখন যদি ফুলটা আপনার গায়ে পড়ে তাতে আমার দোষ কোথায়? ও আচ্ছা, তাই না? আপনি তাহলে এই ফুলটা একজন সাধু বাবার কাছ থেকে এনেছেন, আর ফুলটা আমার পায়ে ছুঁড়ে মেরে বলছেন যে আমি আপনার জীবনসঙ্গী হিসেবে বেছে নিয়েছেন আমাকে আপনি। ভাবছিলাম তো আমি আপনাকে আমার সাথী হিসেবে বানিয়ে নিব, কিন্তু আপনার যে ডাইনির মতো আচরণ, এটা দেখে তো এখন মনে হচ্ছে আমাকে সিদ্ধান্তটা পরিবর্তন করতে হবে। কি বলেন আপনি? আপনি আমাকে ইদানিং বলছেন আপনার চোখ কিন্তু আমি উপরে নিব। আমি তো তাকে শুধু ওদের দুজনের ঝগড়ে দিয়েছি। তখনই দেখলাম রৌদ্র মেয়েটাকে রাগানোর জন্য আরো বলে, আপনাকে আমার ডাইনি মনে হয়েছিল, কিন্তু এখন তো দেখছি আপনি শুধু ডাইনি না, আপনি রাক্ষসীর বউ। তোর বউ ডাইনি, তোর বউ পেতনি, তোর বউ শাকচুন্নি, তোর বউ সব কিছু বাঁদর অনুমান কোথাকার। সামনে গিয়ে দেখছি অবস্থা ভালো না, তাই আমি রৌদ্রকে ধরে টেনে নিয়ে আসতে লাগলাম। তখনই রৌদ্র বলে ওঠে, বন্ধু আমাকে ছেড়ে দে, মেয়েটা আসলেই ফাজিল। এটা আমাকে বাদুর বলেছে। সাতচন্দি মেয়েটার এত বড় সাহস, ও আমাকে বাদুর বলে? ও আমাকে চিনে না, ও কাউকে কি বলেছে? ভাইয়া, এই পাগলিটাকে পাবনাখানা দিয়ে ভর্তি করিয়ে দিয়ে আসুন, লাগলে টাকা পয়সা আমি দিব। তারপরও এই পাগলকে বাইরে রাস্তাঘাটে এভাবে একা হাতে দিবেন না। আমি রৌদ্রকে টেনে ওখান থেকে নিয়ে আসলাম। দেখিস বন্ধু, মেয়েটার সাহস কত বড়, আমাকে বাদর আর পাগল বলে। মেয়েটার কিন্তু আজকে খবর করে দিতাম তুই যদি আমাকে ওখান থেকে টেনে নিয়ে না আসতে। তা তো আমি দেখতে পাচ্ছি, মেয়েটা তোর কি হেল্প করে ফেলেছে। বন্ধু, তুই আমার বন্ধু হয়ে ওই মেয়েটার তারিফ করছিস? আচ্ছা ভাই, ওসব বাদ দে, এখন বাসায় যা, তোর মাথা গরম আছে আর আমার ক্ষুধা লেগেছে। এমনিতে সন্ধ্যা হয়ে গেছে, বাসায় কিন্তু দেরিতে গেলে আব্বু আবার বকাচকা করবে। আচ্ছা ঠিক আছে, তুই সাবধানে যাস। আজকের মোড়টা মেয়েটা পুরোটাই নষ্ট করে দিয়েছে। রৌদ্রকে বিদায় জানিয়ে বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে 10 মিনিট পর বাসার সামনে এসে পৌঁছাই। দরজায় কড়া নাড়তেই আব্বু দরজা খুলে দিয়ে বলে ওঠে, আর কত জ্বালাবি বল আমাকে? জ্বালিয়ে পুড়ি তো শেষ করে দিলি। কতবার বলেছি যে একটা বিয়ে কর, বিয়ে করলে অন্তত বউ এনে তোর দরজাটা খুলে দেবে। আমার তো আর কষ্ট করে দরজাটা খোলা লাগবে না। 5 বছর ধরে শুধু বিয়ে বিয়ে করছো, আর কত বিয়ে বিয়ে করবে? বললাম তো বিয়েটা করবো, কিছুদিন সময় দাও। তা না, মাত্র তো ভার্সিটিতে উঠলাম, আমাকে তো কিছুদিন সময় দেওয়া লাগবে, তাই না?
তুমি তো জানোই আমি একটা মেয়েকে অসম্ভব পরিমাণ ভালোবাসি, কিন্তু আজও মেয়েটার দেখা পেলাম না। সেটা তো আমি জানি। ওই মেয়েকে তো খোঁজার জন্য চেয়ার বাকি কোনো জায়গাও রাখলি না। এখন যদি সে তোর কপালে না থাকে তাহলে কি করবি? তুই তো বুঝতে পারছিস আমার বয়স হয়েছে। এ বয়সে আমার একা দাঁড়া এই সংসার আর ব্যবসা সামলানো সম্ভব না। তুই যদি আমার ব্যবসাটা সামলাস, একটা বিয়ে করে আমি শান্তিতে কিছুদিন কাটাতে পারি। আচ্ছা বাবা, ঠিক আছে, আমি বিয়ে করব। এখন শান্তি তো, আমি আগামীকালকে থেকে ভার্সিটিতে যাব। কথাটা শুনে আব্বুর মুখে কোণে কেমন একটা হাসি ফুটে ওঠে। তখনই আব্বু আমাকে বলে, ঠিক আছে, তুই খাবার টেবিলে বয়, আমি তোকে খাবার দিচ্ছি, খাবার খেয়ে শুয়ে পড়ছিস। আমি টেবিলে বসতেই আব্বু কিছুক্ষণ পর খাবার নিয়ে আসে। এরপর খাবার খেয়ে আমি ওই রুমে গিয়ে শুয়ে পড়ি, কারণ এমনিতে আজকে ভার্সিটিতে যাইনি, তাই আগামীকালকে থেকে ভার্সিটিতে যাব বলে সিদ্ধান্ত নিলাম। সকাল সকাল ঘুম থেকে উঠতে হবে। সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে রেডি হয়ে নিলাম, কারণ আজকে একটু সকাল সকাল ভার্সিটিতে যেতে হবে। আজ 3 মাস পর ভার্সিটিতে যাচ্ছি। যদি একটু সকালে না যাই তাহলে বিষয়টা কেমন দেখায়। রেডি হতে হতে 10-15 বারের ওপর রুদ্রকে কল করেছি, শালা একটাও কল হলো না। শেষমেশ 16 নম্বর কলটা যখন করি তখন কলটা ধরে ঘুম ঘুম চোখে রুদ্র বলে ওঠে, ভাই, মনে হচ্ছে তুই গত 50 বছর ধরে ভার্সিটিতে যাসনি, যার ফলে তুই আমাকে সেই সকাল থেকে ঘুম থেকে জাগানোর জন্য কয়টা কল করেছিস আল্লাহই জানে। ভাই, আমরা এখানে মায়া দেখার জন্য যাব না, আমরা এখানে ভার্সিটিতে যাব। তুই যে অবস্থাগুলো করছিস রে ভাই, কি আর বলবো। শালা সকাল 10টা বাজে, তোর এখনো ঘুম থেকে ওঠার কোনো খবর নেই? যদি 5 মিনিটের মধ্যে রেডি হয়ে তোকে আমি না দেখি তাহলে কিন্তু তোর হড্ডি গুড্ডি যা আছে সবকিছু ভেঙে একদম রাস্তার সাথে বসিয়ে রাখবো। তোর মতো এত সাজুগুজু করা আমার অভ্যাস নেই, তাই আমি 5 মিনিটের মধ্যেই রেডি হয়ে চলে আসছি। আমি যেমনই করি না কেন, তোর মতো তো এমন ক্যারেক্টার না যে শুধু মেয়েদের পেছনে ঘুরঘুর করব। তো তোর স্বভাবটাই খারাপ শালা। চুপ কর হারামি, আমার ক্যারেক্টার নিয়ে বলবে না। আমার কন্যা রাশি, সেই জন্যই তো আমার কপালে শুধু মেয়ে আসে। আমার দাদা ছিল কন্যা রাশি, আমার দাদার বাবাও ছিল কন্যা রাশি, তাই তো আমি হয়েছি আমার দাদার মতো। তাই তো মেয়েরা আমাদের জন্য পাগল। আমার দাদা বলেছে আমার দাদার জন্য নাকি ওই সময় মেয়েরা দেওয়ানা ছিল, তাহলে আমার জন্য থাকবে না কেন? ঠিক আছে ভাই, তোর সাথে কথায় আমি পারবো না, তাই তুই তাড়াতাড়ি ঘুম থেকে উঠে ভার্সিটির দিকে যায়। আয়, আমি রওনা দিলাম। আমি যখনই বাসা থেকে বের হব তখনই পেছন থেকে আব্বু ডেকে বলে ওঠে, তোর জন্য এখনো অফিসে যেতে পারলাম না। খাবার বানিয়ে রেখে জলদি এসে খেয়ে যা। কতবার বলেছি একটা কাজের লোক এনে রাখি না, কাজের মহিলাদের খাবার তোর ভালো লাগে না, আমার হাতেই খাবার খাবি। তোকে নিয়ে আমার যত হয়েছে সব জ্বালা। জানি খাবার না খেলে আব্বু তো এখন ছাড়বে না, তাই নাস্তা টেবিলে বসে খাবারটা খেয়ে এরপর ভার্সিটিতে যাওয়ার জন্য বের হই। রাস্তার মাঝখানে এসে দাঁড়িয়ে রইলাম, কোথায় কোনো গাড়ি দেখছি না। তখনই দেখলাম একটা খালি রিক্সা আসে, তাই রিক্সাটা থামিয়ে রিক্সায় উঠে পড়ি আর রিক্সাওয়ালা মামাকে বলে ভার্সিটি নিয়ে যাওয়ার জন্য। রিক্সাওয়ালা মামা অনেকবার বলেছে যে সে ওখানে যাবে না, অনেক রিকোয়েস্ট করে ওনাকে রাজি করেছি, কারণ একটাই, ওখানে এখন আন্দোলন চলছে, তাই অনেকেই যেতে চায় না ওইখানে। এরপর ওনাকে রাজি করিয়ে ভার্সিটির দিকে নিয়ে গেলাম। আজকে এমনিতেই আন্দোলন। আধা ঘন্টা ধরে যে কোনো গাড়ি খুঁজে পাচ্ছি না, রাস্তার এক প্রান্তে দাঁড়িয়ে আছি। এমনিতে অনেক দেরি হয়ে গিয়েছে, কিন্তু কোথাও কোনো গাড়ির সন্ধান নেই। আজকে হয়তোবা ঝামেলা আছে, বিধায় গাড়ি কোনোটাই পাচ্ছি না। এতটা বের হয়েও আর এই রাস্তায় ও যেতে চাইছে না কোনো রাস্তা দিয়েই। কি করব কিছুই বুঝে উঠতে পারছি না। রিকশার উপরে একটা ছেলে বসে আছে, কি করব কিছু বুঝতেছি না। বলবো যে আমাকে ইউনিভার্সিটির সামনে নামিয়ে দেওয়ার জন্য? না থাক, যদি বলাটা ঠিক না হয়। রিক্সাটা যত এগিয়ে যাচ্ছে বুকের মধ্যে কেমন জানি না একটা ব্যথা অনুভব করতে লাগলাম। এমনটা কেন হচ্ছে বুঝে উঠতে পারছি না, কেন জানি না আমার কাছে লাগছে আমার কাছের একজন মানুষকে আমি সামনে দেখতে পাচ্ছি। কেন মনে হচ্ছে কিছুই বুঝতে পারছি না। তখনই দেখলাম কেউ একজন দাঁড়িয়ে আছে, মনে হয় রিক্সা খুঁজে পাচ্ছে না। কি করব? সাহায্য করা কি উচিত হবে? না থাক, প্রয়োজন নেই একবারে কিছু বলার। না না, বলেই দেখি, যদি ওই দিকেই যায়। তখন মেয়েটা নিজে থেকে আমার উদ্দেশ্যে বলে ওঠে, আচ্ছা, আপনি কি সামনের ভার্সিটির দিকে যাচ্ছেন? মেয়েটি রিক্সা থামিয়ে কথাটা জিজ্ঞেস করে। মেয়েটার দিকে তাকাতেই মন ছুঁয়ে যায় আমার।
এক অপলক চোখে তার দিকে তাকিয়ে রইলাম। মেয়েটার মুখটা যেন মায়া দিয়ে বোনানো, আমার দেশে যেন মেয়েটার মুখে থেকে সরছেই না। কিন্তু কেন এমনটা হচ্ছে? এমনটা তো আজ পর্যন্ত কোনো মেয়ের সাথে আমার হয়নি। কি হলো, কিছু বলছেন না যে আপনি? মেয়েটার কথায় আমার ঘোর কাটে। হ্যাঁ, আমি ওখানে যাচ্ছি, আপনি আমার সাথে আসতে পারেন, সমস্যা নেই। ওঠার জন্য মেয়েটা হাত বাড়িয়ে দিলাম, তখন মেয়েটা বলে ওঠে, না ধন্যবাদ, আমি উঠতে পারবো। মেয়েটা কথাটা বলে নিজে উঠতে চায়। রিক্সাটা উঁচু হওয়াতে মেয়েটা পা রাখতেই পিছলে পড়ে যাবে। তখনই মেয়েটার হাতটা আমি ধরে ফেলি। তখনই আমার যেন পুরো শরীরে বিদ্যুতের মতো চমকে উঠল। ছেলেটার হাতের ছোঁয়ায় আমি যেন থমকে পড়লাম, পুরো শরীরটা বিদ্যুতের মতো চমকে উঠল। বিষয়টা ঠিক আমি বুঝতে পারলাম না। মেয়েটার সাথে আমার তো আগে কখনো পরিচয় বা কথা এমন ধরনের কিছু মনে পড়ছে না যে আমি মেয়েটাকে চিনি। তাহলে এমনটা কেন বারবার মনে হচ্ছে? মেয়েটা যে আমার অনেক পুরোনো দিনের চেনে একজন কাছের মানুষ, এমন কেন মনে হচ্ছে যে মেয়েটা আমার খুব কাছের আর প্রিয় মানুষ? আমি গিয়ে বসে আছি। আমার বারবার কেন শুধু ছেলেটার দিকে তাকাতে ইচ্ছে করছে। ছেলেটার মুখটা কেমন জানি না আমার কাছে মায়া পড়া লাগছে। কত হাজার ছেলেই তো আমি দেখেছি, কিন্তু এমনটা তো কখনো লাগেনি। ছেলেটাকে দেখে কেন আমার এমন লাগছে বুঝতে পারছি না। আপনাকে কি বলে যে ধন্যবাদ দিব আসলে আমার তা জানেনি। আসলে আপনি তো বুঝতে পারছেন, আজকে অনেক আন্দোলন চলছে, তাই কোনো গাড়ি চলছে না, তাই আজকে কিছু পাওয়াই যাচ্ছিল না। মেয়েটার কথায় আমার হুঁশ ফিরে। তখন মেয়েটাকে উদ্দেশ্য করে বলে উঠি, আমি আসলে গাড়ি পাচ্ছিলাম না। অনেকে অনেক রিকোয়েস্ট করে, আমি ভার্সিটিতে যাওয়ার জন্য ওনাকে রাজি করিয়েছি। আপনি কি ভার্সিটির স্টুডেন্ট নাকি? হ্যাঁ, আমি ওখানে নতুন অ্যাডমিশন নিয়েছি, এবার ফাইনাল ইয়ারে। আর আপনাকে তো আমি আগে কখনো দেখিনি। অনেকবার তো ওইদিকে আমি এসেছিলাম, কিন্তু আপনাকে দেখিনি। আপনি ওখানে কেন যাচ্ছেন? আপনাকে দেখে তো মনে হচ্ছে না আপনি ওখানে স্টুডেন্ট। মেয়েটা একটু হাসি দেয়। মেয়েটার হাসিতে আমার জন্য মনটা ছুঁয়ে যায়। বারবার কেন মেয়েটার দিকে আমার এমন দুটি আঁখি টানছে বুঝতে পারছি না। না না, তেমন না। আসলে আমি ওইখানে টিচার, ইংলিশ টিচার হিসেবে আমি ওখানে জব নিয়েছি। ও, তাহলে তো আপনি আমার ভার্সিটির ম্যাম। যাই হোক, তাহলে তো আমার নামটা আপনাকে বলতে হয়। আমি হচ্ছি নিলয়। ও আচ্ছা, তোমাকে অনেক ধন্যবাদ নিলয়, আমাকে সাহায্য করার জন্য। এইভাবে বলবেন না, এটা আমার কর্তব্য ছিল। আপনার জায়গায় যদি অন্য কেউ থাকতো তাও আমি এমনটাই করতাম। খেয়াল করলাম যখন আমি আর মেয়েটা একসাথে যাচ্ছিলাম, তখন আশেপাশের ছেলেগুলো মেয়েটার দিকে হা করে তাকিয়ে রইল। তাকিয়ে থাকারই কথা, মেয়েটা অপরূপ সুন্দরী। এক কথায় মেয়েটার সৌন্দর্য আমার মতে বর্ণনা করে লিখে শেষ করতে পারবো না। দুধে আলতা গায়ের রং, মেয়েটার ধবধবে সাদা মুখ, মনে হয় এখনই গালে টোল পড়বে। মেয়েটার সৌন্দর্যে যে কোনো ছেলে মুগ্ধ হবে না, এটা বললে একদমই ভুল হবে। কিন্তু একটা কথা আমি ঠিক বুঝতে পারছি না, কত মেয়েকে দেখেছি জীবনে, কত মেয়েকে ফ্রেন্ডশিপ করতে এসেছে, কিন্তু কখনো কারোর সাথে ওইভাবে কথা বলিনি বা কাউকে বন্ধুত্বের হাতটাও বাড়িয়ে দিইনি। কিন্তু বারবার কেন মনটা মেয়েটার দিকে টানছে? আমার সাথে তো মেয়েটার কোনো সম্পর্ক নেই, তাহলে কেন বারবার মেয়েটার দিকে আমার দৃষ্টি যাচ্ছে? মেয়েটার ওই মায়াবীর মুখের দিকে কেন বারে বারে আমার আঁখি দুটো শুধু অবাধ্য হয়ে চলে যাচ্ছে? হালকা বাতাস বয়ে যাচ্ছে, শীতলতা অনুভব করতে লাগলাম। মনের ভিতর কেমন জানি না একটু তুলতুলা হওয়া শুরু করে। হালকা বাতাসে মেয়েটার চুলগুলো মুখের সামনে আসতে মেয়েটা আবারও মায়াবতী লাগছিল। আমি যেন শুধু বারবার মেয়েটার সৌন্দর্যের কাছে মুগ্ধ হয়ে যাচ্ছি। এর মধ্যে ভার্সিটিতে চলে আসি। মেয়েটা তাড়াহুড়ো করে রিক্সা থেকে নেমে অর্ধেক ভাড়া আমার হাতে গুঁজে দিয়ে ওখান থেকে সোজা হাঁটা ধরে। আমাকে কোনো কথা বলতে না দিয়ে হনহন করে ভার্সিটির গেটটা পার করে ভিতরে প্রবেশ করে। আমি যেন একদৃষ্টিতে মেয়েটার দিকে তাকিয়ে রইলাম। পেছন থেকে রিক্সাওয়ালার কথা শুনে আমার ঘোর কাটে। রিক্সাওয়ালাকে ভাড়াটা মিটিয়ে আমি যখন যাব, তখনই দেখি মেয়েটার ব্যাগ নিচে পড়ে আছে। মনে হয় ওনার পাশে বসার ফলে মেয়েটার খুব অস্বস্তি বোধ করছিল। আমি যেভাবে মেয়েটার দিকে বারবার তাকিয়েছিলাম, মেয়েটা অবশ্য অনেকবার লক্ষ্য করেছে। রিক্সায় ওঠাটাই একদমই উচিত হয় নাই। 2-4টা ছেলের মতো ওই ছেলেটার স্বভাবও ঠিক একই রকমের। যেভাবে আমার দিকে অন্যরা তাকিয়ে থাকে, ওই ছেলেটাও ওই ছেলেগুলোর মতোই তাকিয়েছিল। ছেলেটার সাথে প্রথমে কথা বলে ভেবেছিলাম ভদ্র হবে, কিন্তু ছেলেটা যেভাবে তাকিয়েছিল আমার তো ভয় লেগে গিয়েছিল। তাছাড়া বলে একটা আমার দিকে
তার ছেঁড়া পোলা একটা আমার দিকে যেভাবে তাকিয়েছিল যেন আমার বুকের হার্টবিট এখনই থমকে দাঁড়িয়ে যাবে। কিন্তু এমনটা আসলে কখনোই হয়নি আমার সাথে আগে, শুধু ছেলেটার ক্ষেত্রে হয়েছে। বিষয়টা কেন তা আমার অজানা। সামনে পড়ে থাকা ব্যাগটা উঠিয়ে আমি যখন হাতে নিব তখনই দেখলাম ব্যাগের চেনটা খোলা ছিল। উল্টো ধরার কারণে হাত থেকে অনেক কিছুই পড়ে যায়। খুবই সতর্কতার সাথে সবকিছু উঠিয়ে যখন শেষ একটা জিনিস আমি উঠাতে যাব, যেন সে জিনিসটার দিকে আমার চোখ পড়ে যায়। এক দৃষ্টিতে জিনিসটার দিকে আমি তাকিয়ে রইলাম। ওপরে একটা মেকআপ বক্সের সাথে জেগে আছে। মেকআপ বক্সটা সরিয়ে আমি জিনিসটা হাতে নিলাম। জিনিসটার 2-4টা টুকরো হয়ে আছে। ওটা দেখে আমার আর চিনতে অসুবিধা হলো না। ওই 20টি বছর পূর্ণ হলে কি হবে, আমার যেন পুরো শরীরটা একদম শীতলতার মতো বরফে জমে গেল। আমি যেন পাথরের মতো দাঁড়িয়ে গেলাম। নিজের চোখে বিশ্বাস করতে পারছি না, কারণ জিনিসটা যে আমার খুব চেনা। আপনারা যা ভাবছেন তাই, যে জিনিসটা আমি দেখতে পাচ্ছি সেটা আমার আজ থেকে 20 বছর আগে আমার ছোট যে সাথে ছিল তাকে আমি দিয়েছিলাম। আমার আর চিনতে ভুল হলো না যে মানুষটা আমার সেই প্রিয় মানুষটাই। আজ এত বছর পর তাকে আমি আমার চোখের সামনে দেখলাম। আমি যেন খুশিতে আত্মহারা হয়ে গেলাম। একসময় ভেবেছিলাম তাকে আমি আমার পরিচয়টা দিয়ে দেব, কিন্তু পরে ভাবলাম না থাক, পরে সে যদি আবার আমাকে না চিনতে পারে। আজ যেহেতু সে আমার এই জিনিসটা কাছে রেখেছে, তাহলে অবশ্যই সে আমার কথা মনে রেখেছে। তাই আমার এখন জানতে হবে তার বিষয়ে। মনে মনে এতটা কচি হয়েছি যে আমি মুখে বলে প্রকাশ করতে পারবো না। যদি কারো হারানোর সাথে কেউ এত বছর পরে খুঁজে পায়, তাহলে আর কত আনন্দ হতে পারে তা আপনারাই ঠিক বোঝে নেন। ও শিট, আমি তোমার ব্যাগটাই ভুলে গেছি। তখনই দেখলাম ছেলেটার হাতে ব্যাগ নিয়ে আমার দিকে আসছে। ব্যাগটা আপনি এখানে ফেলে রেখে গিয়েছিলেন? ধন্যবাদ আপনাকে। ব্যাগের ভিতরে আমার জিনিসটা আছে কিনা সেটা আগে দেখিনি। দেখে তারপর মনটাকে একটু শান্ত করলাম। এরপরে হনহন করে ওখান থেকে চলে আসলাম। আজকে যে কি আনন্দ লাগছে আমি বোঝাতে পারবো না। আমি আমার প্রিয় মানুষটাকে খুঁজে পেয়েছি। এর থেকে আনন্দ আর কি হতে পারে। তখনই কারো পেছনে হাতে ছোঁয়ায় আমার কেঁপে ওঠে। ভয় পাওয়ারই কথা, কারণ আমি যে এখন এই জগতে নেই, আমি হারিয়ে গেছি অন্য এক জগতে। তখনই পেছন থেকে বলে ওঠে, 10 মিনিটের জন্য লেকচার দিয়ে আবার যেতে হবে আমাকে এই ছবিটা একটু ঠিক করার জন্য। তখনই হাতের ফোনটা বেজে ওঠে। দেখি আমার বেস্ট ফ্রেন্ড শ্রাবণী কল করেছে। কলটা রিসিভ করতেই ওপাশ থেকে বলে, কী রে, তোর তো দেখি কোনো খোঁজ খবর নেই। কল করে যাচ্ছি, কল ধরছিস না। আরে ব্যাটা, ফেলে রেখেছিলাম, আনার জন্য গিয়েছিলাম, তাই তো কলটা আর ধরতে পারিনি। গতকাল তো কান্না করতে করতে শেষ হয়ে গিয়েছে, তোর চুলটা ভেঙে গেছে তার জন্য। যাই হোক, এখন কি করলি চুড়িটাকে নিয়ে? ওটা জোড়া দিতে পারবে তাই আমি নিয়ে এসেছি। 10 মিনিট পরেই ভাবছি আমি ছবিটা জোড়া দিয়ে নিয়ে আসবো। যাই হোক, অবশেষে তো তুই একটা অপশন খুঁজে পেয়েছিস, না হলে তো তোর কান্নাই থামতো না। সে জিনিস তো খুঁজে পেয়েছি, কিন্তু আফসোস সেই মানুষটাকে আমি আজও খুঁজে পেলাম না। অনেকবার বলেছি আর খোঁজাখুঁজি করিস না, বাদ দে। কি আর করবি, হয়তো বা সে আর তোর কপালে নেই। নতুন করে জীবনটা একটু সুন্দর করে গুছিয়ে নে। কাউকে কখনো বলা সম্ভব না রে, যতই চেষ্টা করি। কেন কেন তাকে ভোলা আমার দ্বারা কখনোই সম্ভব হবে না। যাই হোক, আমি বাংলাদেশে আসছি, তাই তুই আগামীকালকে এয়ারপোর্টে থাকিস। আচ্ছা ঠিক আছে। শ্রাবণের সাথে আর কথা হলো না, কলটা কেটে দিই। শ্রাবণী আগামীকালকে বাংলাদেশে আসবে, ওকে এয়ারপোর্ট থেকে নিয়ে আসতে হবে। শ্রাবণীর সাথে পরিচয় হয় আমার কলেজ লাইফ থেকে। শ্রাবণী খুব ভালো একটা মেয়ে, ওখান থেকেই আমাদের বন্ধুত্বটা শুরু হয়। শ্রাবণী কোটি বাবার একমাত্র মেয়ে, তাইও আমাকে সবসময় সাহায্য করে গিয়েছে। ওকে অনেকবার বারণ করা সত্ত্বেও সে শোনেনি। তাই আমার এ পর্যন্ত আসার পিছনে ওর অবদানটা অনেক বড়। আমার সম্পর্কে সব কিছুই জানে, শুরু থেকে শেষ পর্যন্ত। শ্রাবণী একমাত্র বন্ধু যে আমার সবসময় পাশে থেকেছে। করলি কেন? কি হয়েছে তোর আবার? তুই এমন করে দাঁড়িয়ে রইলি কেন পাথরের মতো? রৌদ্র, জানিস না আজকে আমি পৃথিবীর সব থেকে সুখী মানুষ। আমি তোকে বলে বোঝাতে পারবো না আজকে আমি কতটা খুশি, আমি আজকে কতটা আনন্দিত। তোর কথা আমি ঠিক বুঝতে পারলাম না, তোর হয়েছেটা কি? আর খুশির কারণটাই বা কি যে তুই এতটা খুশি? এতটা খুশি আমি তো কি শেষ কবে দেখেছি আমার মনে নেই, কিন্তু আজকে এতটা খুশি হওয়ার পেছনে কাহিনীটা কি?
রুদ্রকে সবকিছু খুলে বললাম। সবকিছু শুনে আমার কাঁধে হাত রেখে রুদ্র বলে ওঠে, তাহলে তুই বসে আছিস কেন? গিয়ে তাহলে তোর মনের কথাগুলো বলে দে। আমার বিশ্বাস ও তোকে চিনতে পারবে। না এখন না, যদি আমাকে চিনতে না পারে আর ওর যদি ভালোবাসার কোনো মানুষ থাকে তাহলে থাক, এখন বলবো না, না হয় পরে পড়বো। তাহলে এত সময় ধরে যাদের কাছ থেকে কথাগুলো শুনছি, এমনকি যে মেয়েটাকে দেখেছি সেই মেয়েটাই হচ্ছে তোর সেই ছোটবেলার মায়াবতীটা। তুই আবার মানুষের কাছে কি কথা শুনেছিস? এখন তো তোর মায়াবতীর নাম হচ্ছে নীলা, আর আমাদের ভার্সিটির ম্যাম। দেখেছি, আসলে অসম্ভব সুন্দরী একটা মেয়ে। মেয়েটাকে দেখে যে কোনো ছেলে পাগল হয়ে যাওয়ার মতো। ওনার পেছনে নাকি অনেক ছেলেরাই ঘুরঘুর করে। তার থেকে বড় কথা, এই শহরের সব থেকে ধনী ব্যবসায়ীদের মধ্যে একজন আকাশ চৌধুরী, উনিও নাকি নীলা ম্যামের প্রেম পড়েছে, উনিও নাকি ভালোবাসে। অবশ্য এখনো নীলা ম্যামকে নাকি বলেনি, আর আমি যতটুকু শুনেছি ওনার এখনো বিয়ে হয়নি। আর বয়ফ্রেন্ড আছে কিনা তা আমি জানি না। রুদ্রের মুখে কথাটা শুনে মনটা মলিন হয়ে যায়। তখন রুদ্র আমাকে মন ভালো করার জন্য বলে ওঠে, নীলা যদি তোর কথা মনে না রাখতো তাহলে কি জন্য তোর শেষ স্মৃতিটাও নিজের কাছে আটকে রেখেছে? তাহলে বোঝ, তুই মন খারাপ করিস না। ঠিক বলেছিস। আচ্ছা চল ক্যাম্পাসে গিয়ে ঘুরে আসি। আমরা দুজন ক্যাম্পাসের ভালোভাবে ঘোরাফেরা করছি, তখনই কেউ আমার সামনে এসে বলে ওঠে, ভাই, আপনারা কি বলবেন যে ফাইনাল ইয়ার ক্লাসটা কোথায়? তা বুঝলাম, তোমাকে তো আগে দেখিনি, কোথা থেকে এসেছো? ভাই, আমি এই কলেজে নতুন অ্যাডমিশন নিয়েছি, এই 2 দিন হলো, আর সামনের হোস্টেলে উঠেছি। আমি রাজশাহী থেকে এসেছি। আমরা তো এখানে নতুন অ্যাডমিশন নিয়েছি, কিন্তু আমরা মানুষ নতুন না, কারণ আমরা সামনের যে ভার্সিটি ছিল ওখানে ছিলাম, কিন্তু একটা সমস্যার কারণে আমরা দুজন এইখানে চলে আসি। ও আচ্ছা, ভালোই হলো। আমার এত সময় ধরে কারোর সাথে কথা বলার মতো ইচ্ছে ছিল না, ওদের ব্যবহার কেমন জানি, কিন্তু আপনাদের কথা শুনে খুব ভালো লাগলো। আমি ঈশান। ওগুলো নিয়ে কোনো সমস্যা নেই। তোমাকে কোনো ছেলে যদি ডিস্টার্ব করে আমাদেরকে বলবে, ওকে একদম চাঁদে উঠিয়ে ফেলব। ওরা সবাই আমাদেরকে ভয় পায়। আমি হচ্ছে ঈশান আর ও হচ্ছে নিলয়। যাই হোক, আমরা যেহেতু একই ক্লাসে, তাহলে আর আপনি আর তুমি না বলে এখন থেকে তুই করে বলবো, ঠিক আছে? যাই হোক ভাই, তোদের সাথে ফ্রেন্ডশিপ করতে পেরে খুব খুশি হলাম, কারণ আমার একটাও ফ্রেন্ড নেই। চলো ক্লাসের সময় হয়ে গেছে, বাকি কথা ওখানেই হবে। ক্লাসের দিকে যাই আমরা। কথাটা বলে আমি, রৌদ্র আর ঈশান সহ 3 জনে ক্লাসের দিকে যাই। ক্লাসে প্রবেশ করতে প্রায় 5 মিনিট পর দেখলাম কেউ ক্লাসের ভিতর প্রবেশ করছে। ভালোভাবে তাকিয়ে দেখি যে প্রবেশ করছে সে আর কেউ না, মিলি। ওর এখন নতুন নাম মিলি। ও মিলি নামে পরিচিত, সবাইকে মিলি বলেই ডাকে। আপনাদেরকে গতকালকে বিষয়টা আমি মোটামুটি ক্লিয়ার করেছি, আজকের বিষয়টা তাহলে হয়তো বা বুঝতে সুবিধা হবে। আমি অপরূপভাবে মিলির দিকে তাকিয়ে রইলাম। ওর চোখে সেই আগের মতোই একটা মায়াবী আকর্ষণ বয়ে গেল। আমি যে এখনো মিলির দিকে তাকিয়ে রয়েছি তার কোনো হুঁশ নেই। যখনই মিলি আমার সামনে এসে বলে ওঠে, তোমার ধ্যান কোথায় থাকে? আমি যে কখন দেখো তোমাকে ডাকছি, তোমার কোনো খবরই নেই। তুমি কোথায় হারিয়ে গিয়েছিলে? না ম্যাম, কোথায় না তো, আমিও তো ক্লাসে আছি। তুমি যদি ক্লাসে থাকো তাহলে এইভাবে আমার দিকে তাকিয়ে রয়েছো কেন? পড়ার দিকে কিন্তু তোমার কোনো মনে নেই। আসলে ছেলেটার সমস্যাটাকে কি বুঝতে পারছি না, এমন বারবার আমার দিকে কেন ছেলেটা তাকিয়ে থাকে? ছেলেটার দিকে যখনই আমি তাকাই আমিও যেন তার প্রতি দুর্বল হয়ে যাই। কেন? ছেলেটার মধ্যে আমার একটা আপন আপন মানুষের ঘ্রাণ খুঁজে পাই আমি। বিষয়টা আমার কাছে অজানা। হাতের ঘড়িটার দিকে তাকিয়ে দেখি সময় হয়ে গেছে শ্রাবণীকে নিয়ে আসার। আজকেও দেশে ফিরছে। এখনই হয়তোবা আমাকে এয়ারপোর্টে যেতে হবে। আজকে আপনাদের জন্য এইটুকুই যথেষ্ট। আজকে আমার একটু কাজ আছে, যেতে হবে, তাই আপনারা থাকেন। আগামীকালকে না হয় বাকিটা আমি বিষয়টা বুঝিয়ে দিব, এই নিয়ে আবার আলোচনা হবে। আজকে তাহলে আমি গেলাম। কথাটা বলে ক্লাস থেকে মিলি বের হয়ে গেল। কোথায় যাচ্ছে কিছুই তো বুঝে উঠতে পারছি না। তখনই পাশে থাকা রুদ্র বলে ওঠে, কিরে, তুই দাঁড়িয়ে আছিস কেন? ও কোথায় যাচ্ছে আর কি করছে সব খোঁজ খবর তো তোর নিতে হবে। এই নে আমার বাইকের চাবিটা নিয়ে যা, আর তুই নীলা ম্যামের সাথে সাথে থাক। রুদ্র বাইকের চাবিটা আমার হাতে দিয়ে কথাগুলো বলল। আমি ওকে না করলাম না। বাইকের চাবিটা নিয়ে ওখান থেকে সোজা চলে গেলাম। রুদ্র, আসল বিষয়টা তো বুঝলাম না, একটু বুঝিয়ে বল। নিলয়ের সাথে আবার ম্যামের কি সম্পর্ক?
যে তুই ওকে চাবি দিয়েছিস নীল ম্যামের সাথে পেছনে যাওয়ার জন্য? তুই তাহলে নিলয়ের সব কাহিনী জানিস না? তোকে তাহলে সব কিছু বলতে হয়। তাহলে শোন। ও আচ্ছা, তাহলে তো বিষয়টা অনেকটা জটিল, একদম ফিল্ম স্টাইলের মতো, খুবই রোমান্টিক বিষয়। মিলি কোথায় জানি যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছে। আমি বাইকটা স্টার্ট দিয়ে ওর পিছু পিছু যেতে লাগলাম। ও কোথায় জানি যাচ্ছে। মিলি একটা সিএনজি নিয়ে কোথায় যাওয়ার জন্য রওনা দিয়েছে। আমি ওই সিএনজি অনুসরণ করে ওর পিছু পিছু যেতে লাগলাম। খেয়াল করলাম মিলি এয়ারপোর্টের দিকে যাচ্ছে। হয়তোবা কেউ আসে তাকে রিসিভ করার জন্য। ও যাচ্ছে, কিন্তু ওর কি হতে পারে এটা একটু ভাবলাম। এই 20 বছরের মধ্যে ওর হয়তোবা কারোর সাথে সম্পর্ক থাকতেও পারে। কথাটা ভাবতেই বুকটা কেমন জানি কেঁপে উঠল। আমি আর কিছু না ভেবে ওর পিছু করতে লাগলাম। হঠাৎ করে দেখলাম সিএনজিটার সামনে একটা গাড়ি এসে থেমে যায়। তখনই সিএনজি থেকে মিলি নেমে আসে। কি ব্যাপার, রাস্তার মাঝখানে গাড়িটা এইভাবে কে দাঁড় করেছে? তাও আবার আমি যে সিএনজি নিয়ে যাচ্ছি ওই সিএনজির মাঝখানে। তখনই দেখলাম কারোর গাড়িটা থেকে একটা ছেলে নেমে আসছে। ছেলেটাকে চিনতে আর অসুবিধা হলো না। সেটাই শহরের ধনী বাবার একমাত্র ছেলে। গত সপ্তাহ থেকে ছেলেটা আমাকে ফলো করে যাচ্ছে, কিন্তু আমি পাত্তাই দিচ্ছি না। আজকে ডাইরেক্ট সামনাসামনি এসে আমাকে বলে ওঠে, কেমন আছো মিলি? তোমার সম্পর্কে সব খোঁজ খবর আমি নিয়ে নিয়েছি। সিএনজির ড্রাইভারটাকে ও তাড়িয়ে দেয়। লোকটা ওখান থেকে চলে যায়। তখনই দেখলাম ছেলেটা মিলির সামনে এসে বলে, দেখো মিলি, আমি তোমার সাথে শুধু ফ্রেন্ডশিপ করতে চেয়েছি, অন্য কিছু না। আমি তোমাকে শুধু একটা কথা বলতে চাই। দেখুন, রাস্তার মাঝখানে এইভাবে সিন ক্রিয়েট করবেন না। আর আমি এখন এয়ারপোর্টে যাচ্ছি, আপনি গাড়িটা এখান থেকে সরান। কি হয়েছে? আমি তোমাকে পৌঁছে দিব আমার গাড়িতে করে। আমি তো চাই আমার সব কিছু তোমার হয়ে যাক। তুমি জানো না, আমি তোমাকে প্রথম দেখা থেকে আমার রাতের ঘুম কেড়ে নিয়ে গেছো তুমি। এক মুহূর্ত আমার যেন আর সহ্য হলো না। বাইকটা নিয়ে আমি সোজা মিলির কাছে চলে গেলাম। গিয়ে বলে উঠলাম, ম্যাম, আপনি এখানে দাঁড়িয়েছেন কেন? আপনি কি কোথাও যাবেন নাকি? চলেন, আমি আপনাকে ড্রপ করে দিয়ে আসি। এত সময় ধরে যা সন্দেহ করলাম তাই, ছেলেটা আমার পিছু করেছে। এমনিতেই এই ছেলেটাকে আপদ বলে মনে হয়। কোথা থেকে এসেছে, তার উপরে আপদটা জুটেছে আমারই কপালে। আল্লাহ জানে কি করে। এখন প্রথমত ওকে সামলাতে হবে। তাই আমি, হ্যাঁ, তুমি আমাকে এয়ারপোর্টে নামিয়ে দাও, তাহলেই হবে। আপাতত ওর বদমাইশটার হাত থেকে তো বাঁচতে পারবো। আর ছেলেটা কেমন তা তো আমি জানি না। সামনে ছেলেটাকে চিনতে আর অসুবিধা হলো না। এটা হচ্ছে এই শহরের সব থেকে বড় ব্যবসায়ী আফজাল সাহেবের একমাত্র ছেলে আকাশ চৌধুরী। আকাশ। আমি ছেলেটাকে কিছু বলার আগেই তখনই মিলি বাইকে উঠে পড়ে। আমি বাইকটা স্টার্ট দিয়ে এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দিই। পেছন থেকে আকাশ নামে ছেলেটাকে দেখলাম জ্বলে পড়ে কেমন জানি মুখ কালো করে রেখেছে। কিছুক্ষণের মধ্যে এয়ারপোর্টের কাছে চলে আসি। এয়ারপোর্টের কাছে আসতে মিলি নেমে বলে ওঠে, আচ্ছা, তুমি আমাকে একটা কথা বলো তো। আমি লক্ষ্য করেছি, আমি যখনই ক্লাসের মধ্যে থাকি বা বাইরে থাকি সবসময় তুমি আমার দিকে তাকিয়ে থাকো। আজকে তো তুমি আমাকে ফলো করতে করতে এখানেও চলে এসেছো। তোমার মত তো আমার একদম ঠিক ভালো লাগছে না। ঠিকঠাকভাবে বলো তো, তুমি আমার কাছ থেকে কি চাও? তুমি কি আর 10টা ছেলের মতো আমার পিছনে ওই উদ্দেশ্যেই ঘুরছো? মিলিকে আর কিছু বলতে না দিয়ে আমি বলে উঠি, এমন ধরনের কোনো খারাপ উদ্দেশ্য আমার মধ্যে নেই। আসলে ছোটবেলায় আমি একজন মানুষকে হারিয়ে ফেলেছিলাম, আর আপনার চেহারা তার মতো, সেই জন্য আপনাদেরকে এভাবে তাকিয়ে থাকে। আমার কথা শুনে মিলি কেমন জানি মন মলিন হয়ে যায়। তখন ও বলে ওঠে, ও আচ্ছা, আমি ভাবলাম হয়তোবা তুমি অন্য কিছুর জন্য এভাবে আমাকে ফলো করছো। তাহলে ঠিক আছে, সমস্যা নেই। আমাদের কথার মধ্যে কোথা থেকে একটা মেয়ে এসে মিলি ম্যামকে বলে ওঠে, কখন থেকে তোকে ফোন দেওয়ার চেষ্টা করছি, কিন্তু উত্তর ঢুকছে না। কি হয়েছে? আর ছেলেটা কে? দেখতে তো অনেক হ্যান্ডসাম। আমাদের দুলাভাই নাকি? হ্যালো ভাইয়া, কেমন আছেন? মেয়েটা আমার কাছে এসে হাতটা বাড়িয়ে দিয়ে কথাটা বলতে লাগলো। মেয়েটাকে আমি হাতটা বাড়িয়ে দিয়ে বললাম, জি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনাকে ঠিক চিনতে পারলাম না। তখন দেখলাম মিলি হাতটা ছাড়িয়ে দিয়ে বলে ওঠে, ও আমার কেউ হয় না। তুমি এভাবে যাকে তাকে যাচ্ছে তাই বলে দিলেই হয় নাকি? আজব তো দোস্ত, এভাবে রাগ করছিস কেন? কিছুই তো বুঝলাম না। রাগ করার কারণ কি? ছেলেটার গাড়ি করে একসাথে এসেছিস। যদি না চিনতি তাহলে কি কখনো আসতি নাকি? অবশ্যই তোর বয়ফ্রেন্ড হয়। আর তুই কখনো ছেলের বাইকেই উঠিসনি। তাহলে তো আমি কি ধরে নেব বল? তা সম্পূর্ণ পরিমাণে ভুল, কারণ ও আমার স্টুডেন্ট, আমি ওর ভার্সিটির টিচার। আর ওই হিসেবে ও আমাকে রাস্তায় দেখতে পায়, তাই সাহায্য করে। আমি এখানে নিয়ে আসতে বলি। মিলি শ্রাবণী নামের মেয়েটার হাত ধরে একটু দূরে নিয়ে কথাগুলো বলছিল।
তাই কথাগুলো আমি শুনতে পাচ্ছিলাম না। তো কি হয়েছে? এখনকার সিনিয়র জুনিয়রের অনেক প্রেম আমি দেখেছি, তাতে কি হয়েছে? ছেলেটা দেখতে কিন্তু একদম তামিল সিনেমার নায়কের মতো। তুই যদি ওর সাথে প্রেম না করিস তাহলে আমি করব। মাফ চাই মা, আমি কি কখনো তোর সাথে কথায় পেরেছি? তখনই দেখলাম মিলি আর শ্রাবণী নামের মেয়েটা আমার কাছে আসে। আমার কাছে এসে শ্রাবণী নামের মেয়েটা আমার উদ্দেশ্যে বলে ওঠে, আচ্ছা যাই হোক, তুমি তো তোমার নামটা আমাকে বললে না। আমি হচ্ছে শ্রাবণী, আর আমি মাত্রই লন্ডন থেকে বাংলাদেশে এসেছি। জি আপু, আমি হচ্ছে নিলয়, আর আমাদের বাড়ি ঢাকা মোহাম্মদপুর। তুমি আমাকে প্রথম দেখাতে আপু দেখে ফেললে? আমার কিন্তু বয়ফ্রেন্ড নেই, আমি সিঙ্গেল আছি। মেয়েটা যে দেখতে খারাপ তেমনটা না, মেয়েটাও অসম্ভব সুন্দরী। দেখলাম মিলি আমার কথায় একটু অবাক হয়ে আমার দিকে তাকিয়ে রইল। কারণ ওর কথা। শ্রাবণীর মতো একটা মেয়েকে ইগনোর করা যাতা কোনো বিষয় না। আবার শ্রাবণী নিজে থেকেই একটা ছেলেকে ইমপ্রেস করার চেষ্টা করছে, কিন্তু দেখি ছেলেটার মধ্যে কোনো আগ্রহই নেই, বা কোনো মেয়ের প্রতি যেমনটা ভালো লাগা বা কোনো স্যাটিসফ্যাকশন থাকে তার মধ্যে অন্য কোনো মেয়ের প্রতি এমন কোনো ধরনের কিছুই লক্ষ্য করতে পারছি না। কিন্তু একটা বিষয় আমাকে বারবার অবাক করে দিল, কারণ ছেলেটা চাহনিটা খুব মায়াবী, আর আমার যেন মন কেড়ে নিচ্ছে। আর শ্রাবণী যখন ছেলেটার সাথে কথা বলছে আমার কেন জানি না হিংসে হতে লাগলো, আমার যেন জেলাস ফিল হতে লাগলো। বিষয়টা আমি বুঝতে পারছি না। আজ পর্যন্ত কখনো এমন কারোর প্রতি আমার বিন্দুমাত্র পরিমাণ এরকমটা ফিল হয়নি। এই ছেলেটার প্রতি কেন হচ্ছে? 2 দিনের পরিচয়, তার থেকেও বড় কথা ছেলেটা আমার থেকে জুনিয়র। তারপরও কেন এমনটা লাগছে? ছেলেটার সাথে যে আমার আগে সম্পর্ক আছে তাও কিন্তু না, কিন্তু আমার সাথে কেন এমনটা হচ্ছে? আচ্ছা যাই হোক, তোমরা তো আজকে আচ্ছা যাই হোক আমরা তো আজকেই মিট করলাম, দেখা তো করতে পারবো না। তাহলে তুমি আমার বাসায় আসবে তো? না, আমি আপুর বাসায় যেতে চাই না। যদি মিলির বাসায় বলে তাহলে যেতে পারবো। আমি বুঝে গেছি, তোমার একটা অ্যাটিটিউড ভাব দেখে আমি বুঝতে পেরেছি তুমি কোনো মেয়েকেই পাত্তা দাও না। কোনো মেয়ে তোমার কাছে আসলে তুমি কাউকে অ্যালাউ করো না। তোমার মধ্যে তো অবশ্যই স্পেশাল একটা কিছু আছে। তাহলে তো অবশ্যই আমি তোমার কাছে এসে এভাবে ঢলে ঢলে কথা বলার মতন মেয়ে না। যাই হোক, এই যে এই ঠিকানাটা নাও, এখানে তোমার মিলি ম্যামের অ্যাড্রেস দেওয়া আছে, ওখানে আমাকে পেয়ে যাবে। আমরা না হয় ওখানে কথা বলবো। আমি শ্রাবণীর কাছে এসে দেখছি শ্রাবণী আমার বাসার অ্যাড্রেসটা ছেলেটাকে দিয়ে দিয়েছে। আমি শ্রাবণীর কাছে এসে বলে উঠলাম, তোর হচ্ছেটা কি? তুই ছেলেটাকে আমার বাসার ঠিকানা কেন দিয়ে দিলি? বললাম না ছেলেটা আমার স্টুডেন্ট, এরপরও কেন তুই এমন করছিস? আর ছেলেটা তো আমার জুনিয়র, তাহলে এমন কেন করছিস তুই? আরে ভাই, তুই চুপ কর। ছেলেটা কিন্তু অনেক লয়াল, আমি দেখে বুঝেছি। ছেলেটার হাব ভাব দেখে বোঝা যাচ্ছে ছেলেটা খুবই ভালো। এমন ছেলে পাওয়া খুবই কঠিন। আমি মনে করি তুই তোর যে মানুষটার আশা করছিস ওকে বাদ দিয়ে এই ছেলেটাকে তোর হিসেবে জীবনসঙ্গী হিসেবে বেছে নেওয়াটা উচিত। কারণ ছেলেটার কথা শুনে আর হাবভাব থেকে বুঝতে পেরেছি ছেলেটা তোর পিছুই এমনি করছে না, বরং পিছু করার উদ্দেশ্য একটাই, ও তোকে ভালোবাসে। তোর না মাথাটা খারাপ হয়ে গেছে। লন্ডন থেকে ফিরে তোর এখন দেখছি মাথা পুরোই বিগড়ে আছে। আগে হসপিটালে তোকে নিয়ে যেতে হবে। তোর মতো আমারও মনে হচ্ছে, কিন্তু বিষয়টা তেমন না। ছেলেটা নাকি একটা ফ্রেন্ড এমন হারিয়ে গেছে, তাই আমার চেহারাটা ওই ফ্রেন্ডের মতোই লাগে। পশুপাতে ছেলেটা আমার এভাবে ফলো করছে। আমার এমনটা একদমই মনে হচ্ছে না। লক্ষ্য করে দেখলাম ছেলেটা এখনও দাঁড়িয়ে আছে, তাই আমি নিলয়ের কাছে গিয়ে বললাম, নিলয়, তোমাকে অসংখ্য ধন্যবাদ। তুমি আজকে সারাদিন আমাকে অনেক সাহায্য করেছো। প্রথমত সাহায্য করেছো আমাকে ভার্সিটি থেকে আসার পথে, আর ওই ছেলেটার সামনে আমাকে সাহায্য করার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। তাহলে আমরা এখন বাসায় যাচ্ছি, তুমিও তাহলে বাসায় চলে যাও। এত সময় তুমি বাসার বাইরে থেকো না, তোমার আব্বু আম্মু তোমার জন্য চিন্তা করতে পারে। তুমি বাসায় চলে যাও, ঠিক আছে? নিলয়, টাটা, তোমার সাথে আবার দেখা হবে। আর কার্ডের মধ্যে আমাদের 2 জনের নাম্বার আছে। তাহলে আমরা গেলাম। তুই গাড়িতে ওঠ, গাড়ি আপু মনে হয় পাঠিয়ে দিয়েছে, সামনে পার্কিং করা আছে। চল আমরা আগে গিয়ে তোর বাসায় যাই। আব্বুকে বলেছি আগে কিছুদিন তোর সাথে থাকবো, তারপর না হয় আমি বাসায় যাব। আব্বু কিছুদিন
ইউএসএ গিয়েছে, আব্বুর মিটিংটা সেরে আসবে। তুইও না যা করিস, তোকে কে বলেছে আবার হাত বাড়িয়ে নাম্বারটা দিয়ে আসার জন্য? মিলি আর শ্রাবণী দুজনে গাড়িতে উঠে আমার সামনে দিয়ে বের হয়ে যায়। আমি শুধু অবলোক চোখে পিছনে ওদের চলে যাওয়াটাকে দেখতে রইলাম। আমি বাইকটা স্টার্ট দিয়ে বাসায় চলে আসি। বাসায় আসতে আব্বু আমাকে এত দেখতে আসে দেখে আমার কাছে এসে বলতে শুরু করে, কি রে, তোর আবার এত দেরি হলো কেন? কোথায় ছিলে এত সময় ধরে? সেই কখন থেকে তোকে কল করছি, কিন্তু একটা কলও তুই রিসিভ করছিস না। আমি রুদ্রকে কল করলাম, ও বলল তুই নাকি সেই কখন ভার্সিটি থেকে বের হয়ে এসেছিস, কিন্তু তোকে তো আমি কল দিচ্ছি, একটা কল ধরিস না। আজকে আমি অনেক খুশি। আমার চোখের কোণে দিয়ে পানি পড়তে লাগলো। আমার চোখে জল দেখে আব্বু আমার কাছে এসে আমাকে জড়িয়ে ধরে বলে, কিরে বাবা, তুই কান্না করছিস কেন? কিছু হয়েছে নাকি? আমাকে খুলে বল, কোনো সমস্যা? এভাবে কান্না করছিস কেন তুই? না বাবা, আমি আজকে অনেক খুশি। আমি খুশিতে কান্না করছি। আর এতটা খুশি আমি তোমাকে মুখে বলে প্রকাশ করতে পারবো না। আজকে আমি অনেক খুশি। তুই কি জন্য এতটা খুশি, তুই আমাকে বিষয়টা খুলে বল। আমি বিষয়টা জানার জন্য অনেকটা আগ্রহ সহকারে বসে রইলাম। বাবা, তোমাকে যে কথাটা সবসময় বলতাম, ছোটবেলায় একটা মেয়ের কথা, আমার সেই ছোটবেলার সাথীটাকে আমি খুঁজে পেয়েছি বাবা। আজকে আমি অনেক খুশি। আজকে আমি তাকে নিজের চোখে দেখেছি, স্পর্শ করতে পেরেছি। অবশেষে তাহলে তুই তোর সেই ভালোবাসার মানুষটাকে খুঁজে পেয়েছিস। আমিও অনেক খুশি। তাহলে আর দেরি কিসের? তাহলে মেয়েটার সাথে তোর বিয়েটা আমি দিয়েই দিই। না বাবা, আমি এখন বিয়েটা করতে চাচ্ছি না। কারণ বিয়ে কেন তুই করতে চাচ্ছিস না? আবার এখানে কারণটা আসবে কোথা থেকে? না বাবা, আমি ওকে চিনতে পেরেছি, ও আমাকে এখনো চিনতে পারেনি। তাহলে তুই ওকে তোর পরিচয়টা দিলি না কেন? আমার ভয় হলো যদি আমাকে চিনতে না পেরে যদি ওর কোনো ভালোবাসার মানুষ থাকে তাহলে, তাই আমি সাহস করে ওকে সামনে বলতে পারিনি। বলতে চেয়েও ও মুখ ফুটে বলতে পারলাম না। মনের কথা মনেই রেখে দিলাম। কষ্টগুলো চেপে রেখে আমি কিছুই বললাম না, যেন আমার ওই সময় বুকটা ফেটে গিয়েছিল। আব্বু, তুমি জানো আমার খুব ইচ্ছে করছিল ওকে জড়িয়ে ধরে কান্না করে বলতাম যে আমি তার হারিয়ে যাওয়া সেই মানুষটা। বাবা, তুই কান্না করিস না। আমার বিশ্বাস আছে তোকে কখনো তোর প্রিয় মানুষটা ভুলে যেতে পারে না। অবশেষে তোর কথা মনে রেখেছে। তুই বিশ্বাস রাখ, আল্লাহ তাআলা তোকে নিরাশ করবে না। আব্বু আমাকে সান্ত্বনা দেয়। এরপর আব্বু আমাকে খাবার টেবিলে নিয়ে যায়, নিজের হাতে খাইয়ে দিয়ে রুমে দিয়ে আসে। রুমে এসে আমি শুয়ে পড়ি। চুড়িটা নিয়ে গয়না বানানোর লোকের কাছে দিতেই লোকটাকে তাকে গুলিয়ে সুন্দর করে নতুন আরেকটা চুড়ি বানিয়ে দেয়। চুড়িটা হাতে দিতে আমার যেন প্রাণ ফিরে পাই। আমরা দুজন বাসায় চলে আসি। বাসায় এসে রান্নাবান্না করে তেই, কারণ শ্রাবণী এখনো মনে হয় কিছুই খায়নি। কি রে, তুই সে কখন থেকে দেখছি রান্নাঘরে বসে ঘুটিনাটি ব্লাড শেষ হয়েছেটা কি? আরে তোর স্পেশাল স্যুপটা আমি তৈরি করেছি। তুইও না ভারিসও বটে। তোকে সেই কবে থেকে বলছি যে আমার আব্বুর অফিসে তুই একটা ভালো সেক্টরের জব নে। আমি আব্বুকে বলে রেখেছি আমাদের ওখানে কোনো সমস্যাই নেই, কিন্তু তুই তো জব নিতে চাস না। তুই বলছিস ওখানে জব করবি আর সেই মানুষটাকে খুঁজবি। আজও কি খুঁজে পেয়েছিস? তুই আগে এসবটা অনেক পছন্দ করতি না? তুই বলতি যে রেস্টুরেন্টে এমন সুন্দর স্যুপ পারে না তারা যতটা সুন্দর আমি বানাতে পারি, তাই আজকে তোর জন্য আমি ওইটা তৈরি করেছি। জানি না রে খুঁজলে তাকে পাবো কি না, কিন্তু আমার মন বলছে আমি তাকে খুঁজে পাবো। আজ আমি যখন বাসা থেকে বের হয়েছিলাম আমার মনটা না অনেক টানছিল, যেন মনে হয়েছিল আমার সামনে এসে দাঁড়িয়েছিল, কিন্তু আমি তাকে চিনতে পারিনি। ভাই, তোর এমন মুভির কাহিনী আমি সেই ছোটবেলা থেকেই শুনে আসছি, কিন্তু এখনও দেখছি না তোর মানুষটাকে। তুই কখনো খুঁজে পেয়েছিস? আজ এতটা বছর হয়ে গেল, নিজেকে কষ্ট দিবি বল কতদিন? না রে, আমি যে ওকে ভুলতে পারছি না। ও যে প্রতি রাতে স্বপ্নের মধ্যে আসে, আমাকে সবসময় বলে যে আমি নাকি ওর পাশেই থাকি। দেখ, আমি তোকে বলছি ভালো দেখে একটা ছেলেকে বিয়ে করে নে। আমার আর তোর প্রতি টেনশন থাকবে না। আমার খুব চিন্তা হয় তোর জন্য। আর আমি যে কথাটা শুনেছি তা কি সত্য নাকি? তুই আবার কি কথা শুনেছিস? আফজাল চৌধুরীর ছেলে আকাশ চৌধুরী নাকি তোকে পছন্দ করে আর তোকে বিয়ে করতে চাই, কিন্তু তুই নাকি ওকে পাত্তা দিয়েছিস না। হ্যাঁ, এটা সত্যি, কিন্তু ছেলেটা কখনো এসে আমাকে প্রেমের বা বিয়ের কোনো প্রস্তাব এখনো দেয়নি, শুধু ডিস্টার্ব করে গিয়েছে।
ছেলেটাকে আমার একদমই পছন্দ না। ছেলেটার চরিত্র এতটা ভালোও না, তাই ছেলেটা আমার কাছে খুবই জঘন্য। ছেলেটা থেকে একটু সাবধানে থাকিস, কারণ ছেলেটা নামে অনেক মামলা জমে আছে। ছেলেটার রেপ কেসের আসামি। ছেলেটার বাবার টাকা বলে ছেলেটাকে এখনও বাইরে রেখেছে। ছেলেটার বাবার এই শহরের সবচেয়ে বড় ব্যবসায়ী। আমার বাবাও চাইলে ওর বাবাকে কিছুই বলতে পারবে না। তাই তোকে বলছি যে বিয়েটা করে নে, তাহলে ওই ছেলেটার থেকে একটু মুক্তি পাবি। শ্রাবণের কথা শুনে মনটা খুব খারাপ হয়ে যায়। আজকে যেন খুব বেশি মনে পড়ছে আমার সেই মানুষটার কথা। স্যুপটা বানানোর শেষেই স্যুপের বাটিটাকে শ্রাবণের হাতে দিয়ে আমি সোজা ছাদে চলে গেলাম। মেয়েটাকে নিয়ে কি করব, বারে বারে মন খারাপ হয়ে যায়। আর মন খারাপ হলে ওর একটাই স্বভাব, একা গিয়ে বসে বসে গান করবে। এটাই তার যে স্বভাব। ওকে একা ছেড়ে দেওয়াটাই মনে হয় আমার জন্য ভালো হবে। বেচারি দীর্ঘ 20 বছর ধরে তার ভালোবাসার মানুষটাকে খুঁজে বেড়াচ্ছে, কিন্তু এখনও খুঁজে পাচ্ছে না। চিহ্নর দেওয়া ছোটবেলার সেই গিটারটা যা তার মায়ের ছিল, তাও আমাকে সেদিন চুরি করে এনে দিয়েছিল, কারণ আমার গান করতে যে ভীষণ ভালো লাগতো। আমি আজকে নিজের কাছে আজকেও আগলিয়ে রেখেছি। আকাশের দিকে তাকিয়ে চোখ দুটো বুঝতেই চোখের দুপাটায় জল যেন ভেসে আসলো। গিটারটা হাতে নিয়ে চোখ দুটো বন্ধ করে সেই পুরনো সুরটা তুলতে লাগলাম। ঘুম পাড়ানি চাঁদ গো তুমি পরজনের মুখে, ঘুমাও তুমি ঘুমাও গো জান, ঘুমাও আমার কোলে, ভালোবাসার নাও ভাসাবো ভালোবাসি বলে। ঘুমাও তুমি ঘুমাও গো জান, ঘুমাও আমার কোলে, ভালোবাসার নাও ভাসাবো ভালোবাসি বলে। তোমার চুলে হাত বোলাবো পূর্ণ চাঁদের তলে, কৃষ্ণচূড়া মুখে তোমার জোছনা পড়ুক কোলে। ঘুমাও তুমি ঘুমাও গো জান, ঘুমাও আমার কোলে, ভালোবাসার নাও ভাসাবো ভালোবাসি বলে। আজকে জড়ায় ধরবে তোমার মনকে আমার মন, গাইবে পাখি গাইবে জোনাক গাছগাছালি বন। আজকে জড়ায় ধরবে তোমার মনকে আমার মন, গাইবে পাখি গাইবে জোনাক গাছগাছালি বন। এত ভালোবাসা গো জান রাখিও আঁচলে, দোলাও তুমি দুলি আমি জগৎ বাড়ি দোলে। ঘুমাও তুমি ঘুমাও গো জান, ঘুমাও আমার কোলে, ভালোবাসার নাও ভাসাবো ভালোবাসি বলে। তোমার চুলে হাত বোলাবো পূর্ণ চাঁদের তলে, কৃষ্ণচূড়া মুখে তোমার জোছনা পড়ুক কোলে। ঘুমাও তুমি ঘুমাও গো জান, ঘুমাও আমার কোলে, ভালোবাসার নাও ভাসাবো ভালোবাসি বলে। স্বপ্ন ঘুমের মূর্ছনাতে বাতাস সুর তোলে, ভালোবাসার শেষের কোনা পড়বে ও আঁচলে। স্বপ্ন ঘুমের মূর্ছনাতে বাতাস সুর তোলে, ভালোবাসার শেষের কোনা পড়বে ও আঁচলে। এত ভালোবাসা গো জান
দোলে। ঘুমাও তুমি ঘুমাও গো জান, ঘুমাও আমার কোলে। ভালোবাসার নাও ভাসাবো ভালোবাসি বলে। তোমার চুলে হাত বোলাবো পূর্ণ চাঁদের তলে। কৃষ্ণচূড়া মুখে তোমার জ্যোৎস্না পড়ুক কোলে। ঘুমাও তুমি ঘুমাও গো জান, ঘুমাও আমার কোলে। ভালোবাসার নাও ভাসাবো ভালোবাসি বলে। ভালোবাসি বলে, ভালোবাসি বলে। গানটা গাইতে গাইতে কখন যে ছাদের মধ্যে ঘুমিয়ে গেছি নিজেও জানি না। পাখির কিচিরমিচির শব্দে ঘুমটা ভেঙে যায়। তখনই হাতে কফি নিয়ে শ্রাবণীর ছাদে উঠে বলে ওঠে, প্রেমের আশিক যদি দেখতে হয় তোকে দেখলেই হয়ে যাবে। যাই হোক, আর ডিস্টার্ব করতে চাই না। এই নে কবিতা, খেয়ে নে। রেডি হয়ে তোকে এই নে কবিতা, খেয়ে নে। রেডি হয়ে তোকে তো আবার ভার্সিটিতে যেতে হবে। তোর সাথে না হয় আজকে আমিও যাব। কফিটা খেয়ে আমি ফ্রেশ হতে চলে গেলাম। ফ্রেশ হয়ে রেডি হয়ে নিচ্ছি ভার্সিটিতে যাব বলে। ঘুম থেকে উঠতে আজকে কেমন জানি না আমার কাছে অস্বস্তিকর লাগতে শুরু করলো। সকাল সকাল আব্বু মনে হয় অফিসে চলে গিয়েছে। নিচে যে দেখে আমার জন্য নাস্তা তৈরি আছে, তাই নাস্তাটা খেয়ে নিলাম। আমাকে আব্বু আজকে বিরক্ত করতে চায়নি বিধায় চলে গিয়েছে। অস্বস্তির কারণটা খুঁজে পাচ্ছিলাম না, তাই আমি রুমে গিয়ে আবার সেই পুরনো ব্রেসলেটটা হাতে করে নিলাম। হ্যাঁ, ব্রেসলেটটা মিলি আমাকে ছোটবেলা দিয়েছিল। এটাকে সবসময় নিজের কাছে রাখতাম, কিন্তু আজকে কেন জানি না অস্বস্তিকর লাগছিল। ব্রেসলেটটা হাতে দিতে একটু শান্তি লাগলো। তার মানে মিলির জন্যই মনটা এমন করছিল। রুদ্রকে কল করে ভার্সিটি যেতে বলি। আমি বাইকটা বের করে ভার্সিটিতে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিই। বাসা থেকে বের হয়ে ভার্সিটির সামনে আসতেই দেখলাম কতগুলো গাড়ি জমা হয়ে আছে। বিষয়টা ঠিক বুঝলাম না। তার উপর ভার্সিটির ক্যাম্পাসে কোনো স্টুডেন্টও তো দেখতে পেলাম না। সামনে ক্যাম্পাসে তাকিয়ে দেখলাম কতগুলো গুন্ডো ছেলে দাঁড়িয়ে আছে হাতে অস্ত্র নিয়ে। সামনে একটু এগোতেই দেখতে পেলাম চেয়ারের মধ্যে বসে আছে একটা পা আর একটা পায়ের উপর সাথে দিয়ে চোখে সানগ্লাস দিয়ে মুখে বিড়ি ঝোলানো অবস্থায়। মুখটা আমার কাছে অচেনা না। প্রথম যেদিন ভার্সিটিতে আমি আসছি সেদিনই ছেলেটা গাড়িটা নিয়ে রাস্তার ধারে যাওয়ার পথে আমার নতুন জামাটা একদম ময়লা করে দেয়। তাই আমি ছেলেটার গাড়িতে আমার জুতা খুলে মারি। ছেলেটা নামতেই আমাকে দেখে সেদিন বলেছিল তার নাকি আমাকে পছন্দ হয়েছে, সে আমাকে ইফতার করে নিতে চায়। ওই দিনের পর থেকেই ছেলেটা সবসময় আমার পিছু করে যাচ্ছে। আজ তো ক্যাম্পাসের মধ্যেই চলে এসেছে। আমাকে দেখতে পেয়ে ও আমার কাছে এসে নোংরা মুখে বলে ওঠে, সুন্দরী, তুমি এসেছো দেখো। এই পুরো ভার্সিটিটা এটা আমার বাবার। এটা এখানে যা হয়েছে আমি তাই করব। তোমাকে আমি বলেছিলাম আমার রানী হয়ে থাকার জন্য, কিন্তু না, তুমি আমার রানী হতে চাও না, তুমি আমার দাসী হতে চাও। তাই আমি তোমাকে আমার দাসী করেই রাখবো। এখনো তোর কাছে সময় আছে, তুই আমাকে তোর নিজের করে নে, আর তোর শরীরটা আমার কাছে সঁপে দে। চুপ বেয়াদব জানোয়ার কথাকার। ওর পাশে যে ছেলেগুলো আছে ছেলেগুলো শ্রাবণকে ধরে বেঁধে রেখেছে। আজ পর্যন্ত কোনো মেয়ের সাহস হয়নি এই আকাশ চৌধুরীর গায়ে হাত তোলা, কিন্তু তুই আমার গায়ে হাত তুলেছিস। আমি তোকে ভালোবাসি, তাই তোকে আমি কিছু করব না। মেয়ে থাকতো তাহলে অবশ্যই ওই মেয়েটাকে আজকে সবার সামনে আমি সবকিছু খুলে ধর্ষিতা বানিয়ে দিতাম। কথাটা শোনা মাত্রই ঘেন্নায় আমি ওর মুখে থুতু মেরে দিলাম। তখনই ছেলেটা রেগে বলে ওঠে, তোর স্বরে অনেক তেজ, ওই তেজ আমি আজকে মিটিয়ে দিব। আজ তোর ইজ্জত আমি এখানেই শেষ করে দিব। ভার্সিটিতে এইসব দেখে তো আমার যেন মাথা ঘুরতে লাগলো, তাই আমি নিজেকে কন্ট্রোল করতে। কি রে, কি হয়েছে? তুই আবার কল করেছিস যে? আমি তো ভার্সিটির কাছে চলে এসেছি। অবস্থা ভালো না। মিমি ম্যামকে খুব ডিস্টার্ব করছে আকাশ। ওনার ইজ্জত নিয়ে প্রশ্ন এসেছে। তুই তাড়াতাড়ি চলে আয়, আমি আর ও দুজনেই এখানে আছি। তুই তাড়াতাড়ি আসলে একসঙ্গে আমরা যাব। আমরা সব কিছু রেডি করে আগে থেকেই রেখেছি। রুদ্রের মুখের কথাটা শুনে মাথাটা প্রচুর পরিমাণে নষ্ট হয়ে যায়। তাড়াতাড়ি করে বাইকটা রেখে আমি ওদের সামনে গেলাম। সামনে গিয়ে দেখলাম নীলার সামনে দাঁড় করিয়ে রেখেছে, আর তার সামনে আকাশ আছে। সাবরি নামের মেয়েটাকে ছোট ছেলেটা ধরে রেখেছে।
আমি আকাশের সামনে গিয়ে বললাম, ভাই ঝামেলা করছেন কেন? আপনার তো অনেক টাকা, আপনি চাইলে অনেক কিছু করতে পারবেন। সাধারণ একটা মেয়ের সাথে এমন কেন করছেন আপনি? আমাকে একটা ধাক্কা দিয়ে বলে ওঠে, এই তোর সাহস তো কম না? তোর এত বড় সাহস, এখানে এতগুলো লোক দেখতে পাচ্ছিস, তুই দেখছিস একটাও আমার সামনে এসে কথা বলার সাহস পাচ্ছে না? তুই কোন সাহসে আমার সামনে এসে কথা বলছিস? আমার যা ইচ্ছে তাই করব। তোর বাপের কি? তোর বাপের কি ক্ষমতা আছে যে আমাকে কি করতে পারবে? আজকে আমি এই মেয়ের ইজ্জত শেষ করে দিব, দেখি কে আমাকে কি করতে পারে। কথাটা শুনতেই মাথা প্রচুর পরিমাণে গরম হয়ে যায়। রক্ত এতটা গরম হয়ে যায় যেন এখন আমার মাথার উপর যদি কোনো পাতিল রাখা হয়, সে পাতিলের মধ্যে চাল দিলে ভাত হয়ে যাবে। আমি আমার 2 হাত একসাথে মোট করে যখন শক্তি আসে, আমি ওই ছেলেটার মুখে গিয়ে মারি। আমার ঘষে গিয়ে ছেলেটা যেন 2 মিনিটের মধ্যে অন্ধ হয়ে গেছে, কানে কিছু শুনতে পাচ্ছে না, শুধু মাথাটা শুধু ওর হাত দিয়ে থাপড়াতে লাগলো, আর যেন কানে কিছু শুনতে পাচ্ছে না, চিৎকার করতে লাগলো। আচ্ছা, এই আমি কিছু শুনতে পাচ্ছি না কেন? আমি কিছু দেখতে পাচ্ছি না কেন? আমার নাক দিয়ে পানি পড়ছে। এই তোরা কি করছিস? দাঁড়িয়ে আছিস কেন? আমার মাথায় পানি দে। আমি হাতে অনেকটা ব্যথা পেয়েছি ছেলেটাকে ঘুষি দেওয়াতে। আমার হাত দিয়ে রক্ত পড়ছে, ছেলেটা নাক পেটে রক্ত বের হচ্ছে। তখন ছেলেটার হুঁশ আসতে ছেলেটা বলে ওঠে, মাদার, জিন্দা রাখবি না শেষ করে ফেল। কথাটা বলা মাত্রই ওই ছেলেটা যে গুন্ডাগুলো ছিল, ওগুলো আমাদেরকে মারার জন্য তেড়ে আসে। তখন এই পেছন থেকে রৌদ্র আর ঈশান দুজনে দুটো রড নিয়ে এসে ওদেরকে পিটাতে লাগে, আর আমাকে একটা হকি স্টিক ছুঁড়ে মারে। আমি ওদের সাথে ওদেরকে পিটাতে লাগলাম। তখনই আকাশ পেছন থেকে আমাকে একটা লাথি দিয়ে ফেলে দেয়। শালা মাদারি, আজকে তোকে আমি মেরে এখানে পুঁতে দেব। আকাশ আমাকে মারার জন্য তেড়ে আসে, তখন আমি ওর বুকে একটা লাথি মারি। তখন আকাশ তার পেছন থেকে একটা পিস্তল বের করে, তুই আমার গায়ে হাত তুলেছিস? সেই আকাশ চৌধুরীর গায়ে হাত তুলেছিস? আজ পর্যন্ত কারো সাহস হয়নি এই আকাশ চৌধুরীর গায়ে হাত তোলার। আজকে তোদের সবাইকে আমি মেরে ফেলবো। এই শালিকে আমি যেহেতু আমার করে পাবো না, তাহলে এই শালিকে আর কখনো কারো হতে দিব না। ওকে আমি শেষ করব, তারপর তোদের শেষ করব। কথাটা বলে আকাশ আমার থেকে পিস্তলের বন্দুকের তাকটা সরিয়ে মিলির দিকে তাক করলো। আকাশের পিস্তলের গুলিটা ছোড়ার আগে আমি সোজা দৌড়ে গিয়ে মিলির সামনে এসে পড়লাম। আকাশের ছোড়া গুলিটা সোজা গিয়ে আমার বুকে এসে গেঁথে যায়, আর সবকিছু নিস্তব্ধ। গাছের পাখিগুলো যেন চিৎকার করে গাছ থেকে উড়ে চলে যায়। মিলি, শ্রাবণী, রৌদ্র, ঈশান সবাই মিলে নিলয় বলে চিৎকার করে আমার দিকে এগিয়ে আসে। আমি সামনে পড়ে থাকা একটা পিস্তল দেখতে পেলাম। ওটা উঠিয়ে আকাশকে গুলি করার আগেই ওর মাথায় একটা গুলি করলাম। ওর সঙ্গে সঙ্গে ওখানে মাটিতে লুটিয়ে পড়ে। মিলি কান্না করতে করতে আমার মাথা ওর কোলে রেখে বলে ওঠে, নিলয়, এমনটা তুমি কেন করছো আমার সাথে? আমার সাথে তো তোমার কোনো রক্তের সম্পর্ক নেই, বা তুমি আমাকে চেনো না। তুমি আমার স্টুডেন্ট। তারপরও তুমি কেন এতটা আমার জন্য করেছো? নিজের জীবন বাজি রেখে আমাকে বাঁচাতে এসেছো। তোমাকে মারা গুলিটা আমার বুকে বেঁধে গিয়েছে। কেন তুমি এমনটা করেছো? মায়াবতী, আজকে আমি অনেক খুশি, অনেক খুশি। বিশ্বাস করো, আজকে আমি যদি তোমার বুকে মারাও যাই, তাহলে হয়তো বা আমার বিন্দু পরিমাণ আফসোস থাকবে না। মিলি যেন আমার কথার অর্থ কিছুই খুঁজে পাচ্ছে না, তাই আমি মিলিকে তার স্মৃতিটা হাতে দিই। নীলের হাতে ব্যাসলাইটটা দেখে আমি যেন নিজের চোখকে বিশ্বাসই করতে পারছি না। আমার পায়ের নিচ থেকে যেন মাটি সরে যেতে লাগলো, কারণ আমার সামনে গুলিবিদ্ধ অবস্থায় যে শুয়ে রয়েছে সে মানুষটা যে অন্য আর কেউ না, আমার জীর্ণ। হাউমাউ করে কান্না করে দিই, আর কান্না করে বলে উঠি, কেন তুমি এমনটা করলে? কেন তুমি আমাকে বললে না তুমি আমার জীর্ণ? তোমার জন্য আমি আজই 20টি বছর অপেক্ষা করেছি, আর তুমি আমাকে ছেড়ে একাই চলে যেতে চাচ্ছ? না, আমি কখনো এটা হতে দেব না। আমি যেন আজ পৃথিবীর সব সুখ নিজে নিয়ে নিয়েছি, কারণ আমি অনেক খুশি। আমার প্রিয় মানুষটা আমাকে ভুলেনি। হঠাৎ আমার চোখ বন্ধ হয়ে যায়। আমার আর কিছু মনে নেই। আমি বেঁচে আছি না মরে গিয়েছি আমি জানি না, কিন্তু আমি যেন মরে গিয়েও অনেক খুশি। না, তুমি আমাকে ছেড়ে এভাবে যেতে পারো না। আমি যে তোমাকে ছাড়া বাঁচবো না। আমার যে তুমি শেষ সম্ভব, যাকে নিয়ে আমি আঁকড়ে ধরে বাঁচতে চেয়েছিলাম। তোমাকে কোথাও না কোথাও আমি খুঁজিনি বলো? তার তো কোনো হিসেব নেই। মিলি, কান্না করিস না, ও এখনো বেঁচে আছে।
তোমরা তাড়াতাড়ি অ্যাম্বুলেন্সে কল করো, ওকে এখনই হসপিটালে নিয়ে যেতে হবে। নীলুকে সবাই মিলে ধরে হসপিটালে নিয়ে যায়। আমি বাইরে দাঁড়িয়ে কান্না করছি। শ্রাবণী বাইরে থেকে ডাক্তারের সাথে কথা বলা শেষ করে এসেছে, তাই ওই সব বিষয়ে ঠিক ভালোভাবেই হ্যান্ডেল করতে পারে। তাইও নীলুকে সবাই মিলে ধরে হসপিটালে নিয়ে যায়। আমি বাইরে দাঁড়িয়ে কান্না করছি। শ্রাবণী বাইরে থেকে ডাক্তারি শেষ করে এসেছে, তাই ওই সব বিষয়ে সে খুব ভালো করেই জানে এবং হ্যান্ডেল করতে পারে। তাই ও নিজে গিয়েছে অপারেশন থিয়েটারে। কিছুক্ষণ পর শ্রাবণী বের হয়ে আসে। আমি ওকে জড়িয়ে ধরে কান্না করতে করতেই বলে উঠি, এই শ্রাবণী, বল না বল না, আমার জিনু কেমন আছে? ও ভালো আছে তো? বল না তুই, প্লিজ বল না। দেখ মিলি, মনকে সান্ত্বনা দে। দেখ, নীলার কিছু হবে না, ও ঠিক হয়ে যাবে। ওর এত বড় কোনো সমস্যা হয়নি। আমি চেষ্টা করছি, আমাকে আবার কাজটা করতে দে। নিলয়ের আব্বু চলে এসেছে। আমরা সবাই মিলে মিলব্যামকে বোঝানোর চেষ্টা করছি, কিন্তু উনি আমাদের কথা বুঝতে চাইতেছেন না। উনি শুধু কান্না করেই যাচ্ছেন। কিছুক্ষণ পর শ্রাবণী আপু দেখছি কেবিন থেকে বাইরে আসছে। তখনই মিলি ম্যাম ওনার কাছে গিয়ে কান্না করতে করতে বলে ওঠে, এই শ্রাবণী, বল, আমার জিনু কেমন আছে? ও ঠিক আছে তো? তুই চিন্তা করিস না, আমরা অপারেশন সাকসেসফুল ঠিকভাবেই করেছি। কিছুক্ষণ পর জ্ঞান ফিরবে, আমি তোকে কল দিব। হে আল্লাহ, তুমি আমার প্রিয় মানুষটার জীবনটা ভিক্ষা দাও। আমি তার কাছে, তোমার কাছে আর কিচ্ছু চাই না, একটা জিনিস চাই। তখনই ভিতর থেকে শ্রাবণী বলে ওঠে, মিলি, নীলয়ের জ্ঞান ফিরেছে, তুই ওর কেবিনে এখন আসতে পারিস। কথাটা শোনা মাত্রই দৌড়ে আমি ওর কেবিনে চলে যাই। কেবিনে গিয়ে ওকে জড়িয়ে ধরে কান্না করতে থাকি। মিলে আমাকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। আমি ওকে শক্ত করে জড়িয়ে ধরলাম। এই পাগলি, দেখো আমি একদম ঠিক আছি, আমার কিছুই হয়নি। কথা দাও, তুমি কখনো এভাবে নিজের জীবনকে ঝুঁকিতে ফেলে এমন কাজ আর কখনো করবে না। আচ্ছা ঠিক আছে বাবা, কান্না করো না। আমি তোমাকে কথা দিলাম আমি আর এমনটা করব না। তুমি যদি এমনটা করার চেষ্টা করো, তাহলে তোমাকে মেরে আমি নিজেও মরে যাব, বলে দিলাম কিন্তু। দুদিন পর আমাকে রিলিজ দিয়ে দেয়। এরপর আমার আর মিলের বিয়েটা সম্পন্ন হয়ে যায়। আমরা দুজন এখন সুখে আছি। গল্পটা এখানে শেষ করলাম। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই, হ্যাভ ফান, খোদা হাফেজ। আর হ্যাঁ, আরেকটা কথা, আমার ভয়েসে যদি অন্য কোনো চ্যানেলে আপনারা গল্প পান, তাহলে সেই চ্যানেলের লিঙ্কটা আমাকে অবশ্যই কমেন্ট করে দেবেন, কারণ এইগুলো সব চোর বাটপার আর স্যাসরে ভরা হয়ে গেছে। আমার ভিডিওগুলো ডাউনলোড করে প্রতিনিয়ত তারা ছাড়তেছে। তো যারাই দেখবেন আমার এই চ্যানেল ব্যতীত, তো এই চ্যানেলের লিঙ্কগুলা আমার কমেন্ট বক্সে দিয়ে দিবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।